তবে এবার যেহেতু দেখলাম সি প্লাস তো মিস হয়েছে নাকি আমি বুঝতেছি না। এটা হয়তো বা কোনোভাবে মিস হয়ে যেতে পারে কিনা, যে আগের হয়তো নোটিশ কপি পেস্ট করতে গিয়ে সি প্লাস বাদ গেল কিনা। হুম। স্যার এদের নোটিশে খুব ভুল থাকে। এখন দেখা যাক। এর আগে একবার এই যে তোমার মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার ডেট দিতে গিয়ে আবার পরে চেঞ্জ করতে হয়েছে। তো সি প্লাসটা বাদ দেওয়া ঠিক হয়নি, এতে দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস পেতে অনেকের একটু আধটু বেঁচে থাকলেও মানে আটকায় যায়। স্যার আবার স্যার ফোর্থ ইয়ারে দিল, ফার্স্ট ইয়ারে দিল, সেকেন্ড ইয়ারে আবার কি সমস্যা হলো ওদের? এখন দেখা যাক, হয়তো আগের সরকার হয়তো অন্য কোনো কারণে করেছে, এরা হয়তো আবার সেটাকে ঘুরিয়ে এনেছে। আমাদের এটা রাজনীতির স্যার বিষয় তো এখন নয়। সংশোধন হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেটা তো বলা যাচ্ছে না, এটা জাস্ট আইডিয়া করা হলো। এখন বলা যাচ্ছে না সেটা। হ্যাঁ। জি স্যার, দেখা যাক কি করে। হুম হুম। ওকে, তো আমরা রোমান্টিক পোয়েট্রিতে আছি। শেলির টু স্কাইলার আমরা মানে শেষ করেছিলাম নাকি কবিতাটা পড়া? জি স্যার। আচ্ছা, তো এখন আমাদের অ্যাডোনাইস আছে। আশা করি আমরা এটা দ্রুত শেষ করে ফেলতে পারবো। যে কয়টা ক্লাস আছে, যে কয়টা লাগুক, আমরা ধীরে ধীরে এটা শেষ করবো, অত টেনশন নেওয়ার কিছু নাই। এখন এটা থেকে মনে হয় এবার প্রশ্ন আসবে, গতবার কি স্কাইলার থেকে আসছে নাকি একটু দেখি তো। স্যার গুগল ক্লাসরুমে কি লিংক দিয়েছেন আপনি? লিঙ্ক কি জানি, মনে নাই তো আমার। আমি ভুলে গেছি নাকি, কি কারোর সমস্যা হচ্ছে? স্যার ওখান থেকে ঢুকতেছি পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে মনে দেওয়া হয়নি, দেখছো, ভুলে গেছি। একবারে ফেসবুকে দিয়েছি মনে হয়, হ্যাঁ এই যেখানে লিঙ্ক। আচ্ছা, এখানে দিতে ভুলে গেছি। আচ্ছা, তো ঠিক আছে। স্কাইলার্কের টেক্সট তো পড়েছিলাম, সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা তোমাদের একটু বাসায় দেখতে বলেছিলাম। কারো কোনো সমস্যা আছে, দেখছো কি না? একটা আধটু কারো সমস্যা আছে? আচ্ছা, রোমান্টিক পোয়েট্রিতে এবার শেলি থেকে কোনটা থেকে কোশ্চেন আসছিল? স্কাইলার্ক থেকে এবার শেলি থেকে কোশ্চেন এসে গেছে, ঠিক আছে। অতএব টুয়া স্কাইলার্ক থেকে এবার আসার সম্ভাবনাটা কম, অ্যাডোনাইস থেকে এবার আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এখানে দুটো কোশ্চেন আছে, এই দুটো আমরা দেখব। তো ঠিক আছে, আমরা পড়াটা শুরু করি, যদি স্কাইলার্কে কারো কোনো সমস্যা না থাকে। আচ্ছা, তো এই অ্যাডোনাইস কবিতাটা পড়ার আগে আমাদের একটু একটা ক্লাস ব্যাকগ্রাউন্ডে আলোচনা করতে হবে। প্রথমে আমরা একটু দেখব অ্যাডোনাইস এটা আসলে কোথা থেকে এসেছে, ঠিক আছে। তো এই অ্যাডোনাইস ওয়ার্ডটা বা এই নামটা আমরা কোথা থেকে পেলাম, এটার জন্য আমরা একটু এইখানে একটু দেখো মিথোলজিক্যাল এবং ক্লাসিক্যাল অ্যালিউশনস এই কবিতার ক্ষেত্রে শেলি ইউজ অফ ক্লাসিক্যাল অ্যান্ড মিথোলজিক্যাল ইমেজারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করেছে। বলছে দ্য টাইটেল ইটসেলফ অ্যাডোনাইস ফিউজেস দ্য নেম অফ দ্য গ্রিক গড অ্যাডোনিস। তার নাম হচ্ছে অ্যাডোনিস, হ্যাঁ। আর ওটাকে তিনি একটু মডিফাই করে নাম দিয়েছেন কি, অ্যাডোনাইস, না, এই নামটা দিয়েছেন। এবং অ্যাডোনিস হচ্ছে দেখো কি, অ্যান এমব্লেম অফ ইউথফুল বিউটি অ্যান্ড ট্র্যাজিক ডেথ। একে আবার এমব্লেম, এমব্লেম মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ এমব্লেম? জানি আমরা এটার মানে কি, এটার মানে হচ্ছে সিম্বল। না স্যার, জানি না। সিম্বল, সিম্বল, ঠিক আছে তো। হ্যাঁ, আ সিম্বল অফ ইউথফুল বিউটি অ্যান্ড ট্র্যাজিক ডেথ। হ্যাঁ, যে সেই ঠিক অনেকটা তোমার সেই ড্যাফোডিল ফুলের মতো,
বিউটি কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বলো তো? ক্ষণস্থায়ী। বিউটি, লাইফ, এভরিথিং ইজ শর্ট, হ্যাঁ, ট্রানজিয়েন্ট। তো এখানেও এই অ্যাডোনাইস যে ছিল অ্যাডোনিস, এ খুবই বিউটিফুল একজন ইউথ ছিলেন, ঠিক আছে তো? তার জীবনটা আমরা একটু পড়বো। দেখো এইটাতে তাহলে অ্যাডোনিস থেকে তিনি নামটা গ্রহণ করেছেন অ্যাডোনাইস। অ্যাডোনিস beloved by Aphrodite, represent the fleeting nature of life by invoking this myth, আর এই মিথটাকে স্মরণ করেই শেলি অ্যালাইন্স কিডস উইথ দ্য সেন্ট্রাল আর্কটাইপ অফ দ্য ইয়ং আইডিয়ালাইজড অ্যান্ড প্রিম্যাচুয়ার ডিপার্টেড হিরো। তার মানে কিডসকে তিনি কি করেছেন? অ্যাডোনাইসের মতো করে আইডিয়ালাইজ করেছেন। তাহলে আমরা জানি এই শেলির কবিতার যে অ্যাডোনাইস, এ আসলে কে? ওই গ্রিক মিথোলজির অ্যাডোনিস নাকি জন কিডস? হ্যাঁ, তাহলে জন কিডসের মৃত্যুতে কিন্তু এই কবিতাটা লেখা। এটা কি এক ধরনের এলিজি। আর এলিজিতে কি করা হয় বলতো? এলিজি মানে কি? শোক। সেটা তো অবশ্যই, ওটা তো একটা বললাম এটা কবিতার জানরার ক্ষেত্রে আমরা কি বলি ওটাকে? এলিজি কি একটা লিরিক পয়েম, তাই তো? যে পয়েমে কি করা হয়? হ্যাঁ, দ্য পয়েট মোর্নস দ্য ডেথ অফ সামওয়ান, তাই তো? কারো নিয়ার অর ডিয়ার ওয়ান্স, হ্যাঁ, কাছের বা প্রিয় কোনো ব্যক্তির মৃত্যুতে শোক করে পালন করা হয় এই কবিতার মাধ্যম দিয়ে। এবং বিশেষ করে ওই ডেথ বা যে ডেড, তার প্রশংসা করা হয়, তাই তো? তাকে স্মরণ করে তাকে প্রেইজ করা হয়। তো এখানেও আমরা দেখব হচ্ছে যে ইন দ্য গাইজ অফ দ্য নেম অফ অ্যাডোনাইস, কিডস ইজ প্রেইজড হাইলি, হ্যাঁ, এবং তাকে খুবই মানে প্রশংসা করা হয়েছে খুবই হাইলি। বলছে থ্রু আউট দ্য পোয়েম শেলি এমপ্লয়েজ ফিগার্স ফ্রম দ্য গ্রিক অ্যান্ড রোমান মিথোলজি। এটা হচ্ছে বড় কথা এখানে, যে একটু জটিলতা লাগবে এই জায়গাতে, যে একটু বুঝতে হবে যে কিভাবে তিনি আসলে মানে বিভিন্ন এলিমেন্টগুলোকে পার্সনিফাই করে বিভিন্ন ফিগার বানিয়েছেন। হ্যাঁ, তিনি ইকো, স্পিরিট, মিউজ, ফেট এইগুলোকে তিনি নিয়ে এসেছেন। নিয়ে এসে তিনি দেখতেছেন কি যে সবাই মন খারাপ করছে এই কিডসের মৃত্যুতে। বিশেষ করে তাকে এমফাসাইজিং দ্য cosmic dimension of mortality. The poem's imagery also invoke pastoral and natural landscape with rivers, meadows, mountains. সবাই কি করছে? ল্যামেন্ট করছে, serving as metaphor for the soul's journey from temporal limitation to eternal freedom. মানে এখানে আমরা দেখব যে সবাই কিভাবে কিডসের মৃত্যুতে শোক করছে এবং কবি তাদেরকে আবার শোক তাপ ছেড়ে খুশি হতে বলছেন। তো এইগুলো তোমরা একটু পড়বা, থিমেটিক আইডিয়াগুলো এখন পড়বো না। আমরা যদি এই জায়গাতে একটু দেখি স্টোরি অফ অ্যাডোনিস ইন গ্রিক মিথোলজি, এইটা আমাদের আগে বুঝতে হবে যে অ্যাডোনিসের ব্যাপারটা কি ছিল। হ্যাঁ, তাহলে অ্যাডোনিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিলাভড ফিগার্স ইন গ্রিক মিথোলজি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি একজন খুবই জনপ্রিয়, তাই না? এবং বিশেষ করে সে বিউটিফুল ইয়ুথ নামে পরিচিত, ঠিক আছে? তো গ্রিক মিথোলজির সবচেয়ে বিউটিফুল ইয়ুথ বলতে অ্যাডোনিসকে বোঝানো হচ্ছে, হুজ লাইফ বিকাম ক্লোজলি টাইড উইথ দ্য থিমস অফ লাভ, ডিজায়ার অ্যান্ড ডেথ। তার নাম মানেই সিম্বল হয়ে যায় লাভ, ডিজায়ার এবং ডেথের সিম্বল। যে অল্প বয়সে কিভাবে অ্যাডোনাইসের মতো একজন ইয়ুথফুল, হ্যাঁ, ইয়ং বয়, ঠিক আছে তো, কি করে মৃত্যুকে বরণ করে নেয়। বলছে অ্যাকর্ডিং টু মিথ অ্যাডোনিস ওয়াজ দ্য সান অফ মাইরা, নাম দেখো মাইরা অর সামারনা, অ্যান্ড হার ওন ফাদার কিং, দেখো সিনিরাস অফ সাইপ্রাস, তাহলে সাইপ্রাসের রাজা সিনিরাস, এবং তার মায়ের নাম হচ্ছে কি মাইরা অর সামারনা, তার সান হচ্ছে অ্যাডোনিস। বলছে থ্রু দ্য কার্স অফ গডস, যেমন আমরা ইডিপাসের মনে আছে তো, ইডিপাসের জন্ম হওয়ার পর তার বিরুদ্ধে যে অভিশপ্ত একটা ভাগ্য দেওয়া হয়েছিল, এটা কি কে দায়ী ছিল এর জন্য বলতো? ইডিপাস দায়ী ছিল? না স্যার, তার পূর্বপুরুষরা দায়ী ছিল নাকি? এমনকি তার বাবা মাও কি দায়ী ছিল? না স্যার। ওকে, তা বলছে some say by Aphrodite,
অ্যান্ড আদার্স বাই ফিউরিস, কেউ বলে যে অ্যাফ্রোডাইটি অথবা কেউ বলে হচ্ছে ফিউরিস, এরা কি করে কার্স করে। দেখো কার্স মানে অভিশাপ। মায়রা ওয়াজ ড্রিভেন ইনটু অ্যান আনন্যাচারাল প্যাশন ফর হার ফাদার। হ্যাঁ, আমরা তো জানি যে গড গডেসরা প্রধানত এই মানুষের উপরে হ্যাঁ একটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ ইফেক্ট ফেলে। হ্যাঁ, মায়রা যে হচ্ছে অ্যাডোনিসের মা, ঠিক আছে তো, তাকে কি করা হলো, দেখো যে মায়রাকে কি হলো একটা প্যাশন, ঠিক অনেকটা এইখানে এই ব্যাপারটা দেখানো হয়েছে, যেমন ইডিপাসের ব্যাপারটা তার মায়ের সাথে দেখানো হয়েছে, তেমনি এখানে মায়রার ব্যাপারটা তার ফাদারের সাথে দেখানো হয়েছে, ঠিক আছে তো। তারপর দেখো হোয়েন সাইরাস ডিসকভার্ড দ্য ট্রুথ হি ট্রাইড টু কিল হার। সাইরাস মানে তার বাবা, মানে এই মায়রার বাবা নাকি। দেখো তাহলে মায়রা এবং তার নিজের বাবা হচ্ছে সাইরাস, এই দুইজনের আনন্যাচারাল প্যাশনের কারণে মানে বিশেষ করে মায়রার ব্যাপারটাকে আসছে। তখন কি হলো, তার বাবা ডিসকভার করলো যে মেয়েটাকে তাহলে হত্যা করতে হবে। কিন্তু কি হলো, মায়রা ফ্লিড অ্যান্ড প্রেড টু দ্য গডস ফর ডেলিভারেন্স অ্যান্ড দ্য গডস টেকিং পিটি ট্রান্সফর্ম হার ইনটু আ মায়রা ট্রি। তাকে একটা মায়ার ট্রি, হ্যাঁ, তাকে গাছ বানিয়ে দিল, একটা গাছ বানিয়ে দিল গডেরা, ঠিক আছে তো, তৎকালীন সময়ের এইসব গল্প। আফটার সাম টাইম দ্য ট্রি স্প্লিট ওপেন, হঠাৎ করে কি হলো, কিছুক্ষণ পর গাছটা ওপেন হয়ে গেল। অ্যান্ড ফ্রম ইট ওয়াজ বর্ন দ্য বিউটিফুল বয় অ্যাডোনিস, এবং সেখান থেকে অ্যাডোনিস নামে এক সুন্দর বয়ের জন্ম হয়। এই সকল কাহিনীগুলোর, যেমন টাইরিসিয়াস সহ আরও যে সকল মিথোলজিক্যাল কাহিনী আছে, এর অনেকগুলো মানে ইয়ে আছে, মানে কি বলবো, অনেক তত্ত্ব আছে বা অনেকগুলো গল্পের কাহিনীর আলাদা আলাদা ভার্সন আছে। তো এখানে এই ভার্সনটাতে আমরা দেখলাম। তাহলে অ্যাডোনাইসের জন্মটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বলো তো? এমনকি অ্যাফ্রোডাইটির জন্মটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ছিল? আমরা ওই যে আ প্রেয়ার ফর মাই ডটার যখন পড়েছিলাম, বলো তো? অস্বাভাবিক ছিল, তারও কিন্তু বাবা ছিল না, তাই না? অ্যাফ্রোডাইটির কিন্তু ফাদার নাই। তো এরকম আর কি কিছু জিনিস দেখানো হয়েছে। এবার বলছে ওই ছেলেটার যে জন্ম হলো অ্যাডোনিস, his beauty was so extraordinary that it captured the attention of the gods themselves. হ্যাঁ, গডদেরও মনোযোগ আকর্ষণ হয়ে গেল। অ্যাফ্রোডাইটি দ্য গডেস অফ লাভ took the infant Adonis, তাকে নিয়ে চলে গেল, and placed him secretly in a chest, তাকে একটা রুমে আটকে রাখলো, একটা মানে কি বলবো খাঁচায় আটকে রাখলো, which she entrusted to the queen of the underworld, যে খাঁচাটাকে কি করলো, আন্ডারওয়ার্ল্ডের যে কুইন পার্সিফনি তার কাছে দিয়ে রাখলো, এন্ট্রাস্টেড করে, হ্যাঁ, বিশ্বাস করে দিয়ে রাখলো যে তুমি এটা রেখে দাও ফর সেফ কিপিং। বাট হোয়েন পার্সিফনি স দ্য বয়েজ বিউটি শি রিফিউজ টু রিটার্ন হিম। দেখো অদ্ভুত কাহিনী। হ্যাঁ, সে পার্সিফনি যখন এই বিউটিফুল বয়কে দেখলো, সেও তখন অ্যাফ্রোডাইটিকে রিটার্ন দিতে চাইলো না। এতে কি হলো, আর ডিসপুট অ্যারোজ বিটুইন অ্যাফ্রোডাইটি অ্যান্ড পার্সিফনি ওভার হু শুড হ্যাভ হিম, হ্যাঁ, কে তাকে গ্রহণ করবে। দ্য কেস ওয়াজ ব্রট বিফোর জিউস, হ্যাঁ, অর ইন সাম ভার্সনস ক্যালিওপি অর দ্য মিউস, মানে এক এক ভার্সন এক এক রকম আছে। হু ডিসাইডেড দ্যাট অ্যাডোনিস শুড স্পেন্ড পার্ট অফ দ্য ইয়ার উইথ পার্সিফনি ইন দ্য আন্ডারওয়ার্ল্ড, তাই তো। তাহলে দিচ্ছে কি যে তখন জিউস বা হচ্ছে যে ভার্সনে ক্যালিওপি বা মিউজের কাছে নিয়ে তাদেরকে কি করা হলো, তারা একটা বিচার দিল, যে বিচারের রায় হলো এরকম যে অ্যাডোনিস কি বছরের অর্ধেক সময় কিছু সময় কাটাবে হচ্ছে পার্সিফনির সাথে, এবং কিছু সময় কাটাবে পার্ট উইথ অ্যাফ্রোডাইটির সাথে অন আর্থ, অ্যান্ড পার্ট হোয়াট এভার ই উইস্ট, আর কিছু অংশ থাকবে সেটা তার ইচ্ছা মতো কাটাবে সময়। দিস অ্যারেঞ্জমেন্ট সিম্বলাইজেস দ্য সাইকেল অফ ডেথ অ্যান্ড রিবার্থ ইন নেচার। আসলে এইগুলো তৎকালীন সময়ে মিথোলজিক্যাল যে সকল ব্যাপারগুলো আছে, মিথোলজি গড গডেসদের, এ সকল কাহিনীগুলো অধিকাংশই হচ্ছে সিম্বলিক্যাল কাহিনী। কারণ তারা আধুনিক যে রিলিজিয়নগুলো আছে, তাই তো, ইহুদি, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এইগুলোর বিপরীতে তারা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করত। ব্যবহৃত সূর্য দেবতা, ঝগড়ার দেবতা, দেবী, তাই না, প্রেমের দেবী, বিবাহের দেবী, এগুলো আসলে তৎকালীন মানুষের বিশ্বাস ছিল। এবং এই বিশ্বাস বশত বিভিন্ন ধরনের গল্প বা হচ্ছে ধর্মীয় তকমা কিন্তু তৎকালীন প্রচলিত ছিল। এই প্রচলিত অনুসারে দেখো, এই যে অ্যাডোনাইসকে সিম্বল হিসেবে ধরানো হয়েছে, কি হিসাবে, কিছু সময় থাকবে সে আন্ডারওয়ার্ল্ডে, কিছু সময় থাকবে সে পৃথিবীতে, আর কিছু সময় থাকবে সে আন্ডারওয়ার্ল্ডেও থাকতে পারে, তার ইচ্ছা সে আর্থেও থাকতে পারে। এর মানে হচ্ছে এই পৃথিবীর জন্ম মৃত্যুর ব্যাপারটাকে এর সাথে রিলেট করে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে তো। এরকম ব্যাপারটা দেখানো হচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডে থাকা মানে কি, মৃত্যু, তাই না। আবার অ্যাফ্রোডাইটির সাথে পৃথিবীতে আসা মানে কি বলো,
আবার নতুন জন্ম, নাকি? যেমন হচ্ছে ঠিক ওই বীজ, হ্যাঁ, ফসলের বীজের মতো। বীজটাকে আমরা যখন কি করি, পুঁতে দিই, সে মারা যায়, মারা গেলে পরে তারপর সেখান থেকে একটা গাছ তৈরি হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি রিসাইক্লিং প্রসেস। পৃথিবীটা এরকম রিসাইক্লিং প্রসেসে চলতেছে আর কি। তো এরকম বিশ্বাসে তারা এরকম ধর্মীয় বা হচ্ছে মিথোলজিক্যাল কাহিনীতে তারা তাদের জীবনধারা চালাতো। তো অ্যাডোনিস গ্রু ইনটু আ স্টানিংলি হ্যান্ডসাম ইয়ং ম্যান। আস্তে আস্তে অ্যাডোনিস বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং খুবই চমৎকার, হ্যাঁ, হ্যান্ডসাম ইয়ং ম্যানে সে রূপান্তরিত হলো। অ্যান্ড বিলাভড বাই অ্যাফ্রোডাইটি ডিপলি, এবং অ্যাফ্রোডাইটি তাকে খুব মানে কি জম্পেশ তাকে ভালোবেসে ফেললো। বাট হি ওয়াজ অলসো ফন্ড অফ হান্টিং, সাথে সাথে সেও ছিল খুবই মানে শিকারিতে আগ্রহী, ঠিক আছে? তো আমরা অ্যাডোনাইসের যদি ইমেজটা একটু দেখি, আচ্ছা দেখো এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে? তো এই যে মনে করো এই ব্যক্তি, গডেস ফাইট ওভার অ্যাডোনিস, এই হচ্ছে আমার অ্যাডোনিসের ইমাজিনেশন, তাই তো? এর অনেকগুলো ভার্সন আছে। দেখো এখানে বলছে when Aphrodite came to Persephone to take Adonis away, but the goddess of the underworld refused to release him. হ্যাঁ, এই জায়গাটা তোমাদের আমি একটু লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা এর সম্পর্কে আরো একটু পড়ে নিতে পারবা, ঠিক আছে? সবাই কি স্যার এটা কি রোজালাইনের গেনিমেডের সাথে তুলনা করা হয়েছে? হ্যাঁ, এর নামটা অন্য ভার্সনে গ্যানিমিডও আছে, একটু পড়ে নিবে এখান থেকে, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? তা বলছে ডেসপাইট অ্যাফ্রোডাইটিস ওয়ার্নিং টু অ্যাভয়েড ডেঞ্জারাস অ্যানিমেলস, অ্যাফ্রোডাইটি তাকে ভালোবেসে অ্যাভয়েড মানে ওয়ার্নিং দিয়েছিল যে তুমি জানো ওপেনলি যেখানে সেখানে বিপজ্জনক অবস্থায় ডেঞ্জারাস অ্যানিমেলকে অ্যাভয়েড করে শিকার করবা, যেখানে সেখানে যাবে না। কিন্তু অ্যাডোনিস রেকলেসলি পারসুড ওয়াইল্ড গেম। ওয়ান ডে হোয়াইল হান্টিং হি ওয়াজ ফ্যাটালি গোর্ড বাই আ ওয়াইল্ড বোয়ার। গোর্ড মানে কি বলো তো? গোর্ড বুঝো? গরু ছাগল কি আমাদের কি কামড় দেয় না গুতা দেয়? কোনটা বলো তো? হ্যাঁ, গুতা দেয়। হ্যাঁ, তাই গোর্ড মানে হচ্ছে গুতা দিয়ে মারা, হ্যাঁ, শিং দিয়ে গুতো দিয়ে একদম তাকে আহত করে ফেলে। দেখো পুরোটা না নিয়ে আসার কারণে অ্যাডোনিস দিই। দেখো in Greek mythology the god Adonis, a handsome mortal and skilled hunter, was gored to death by a wild boar while hunting. হ্যাঁ, এই জায়গাটা, এই যে গডেস রেখে ধরছে এই যে এই বোয়ার, ঠিক আছে? তো বোয়ার মানে কি বলো তো? বোয়ার বলতে কি কি বোঝায়? হোয়াট ইজ বোয়ার? তার জঙ্গলি শুকুর। হ্যাঁ, শুকর, তাই না? তার যে দাঁত থাকে না। জি স্যার, এমন প্লট অনেকগুলো আছে যেখানে দেখা যায় ম্যাক্সিমামই রাজারা শিকার করতে গিয়ে এই বোয়ারের অ্যাটাকে মারা যায়। হ্যাঁ, এই যে দেখো বিশেষ করে এই সিংহের মতো দাঁতের মতো এই যে বিষয়গুলো আছে, এ দিয়ে একদম অ্যাটাক করে দেয়, তারপরে সে হচ্ছে মারা যায়। আচ্ছা, এই যে দেখো গডেসরা বাঁচাতে এসেছে তাকে, হ্যাঁ, গডেসরা। ওকে, তাই বলছে ফ্যাটালি গোর্ড বাই আ ওয়াইল্ড বোয়ার। সাম মিথ সেজ দ্যাট ইট ওয়াজ সেন্ড বাই অ্যারিস, কেউ কেউ বলে থাকে অ্যারিস পাঠিয়েছিল এই বোয়ারটাকে, জেলাস অফ অ্যাডোনিস রিলেশনশিপ উইথ অ্যাফ্রোডাইটি, অর বাই আর্টেমিস অ্যাঙ্গার্ড অ্যাট হিম ফর বোস্টিং। মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভার্সনে বিভিন্ন ব্যাপার আছে, অত আমাদের তো দরকার নাই, জাস্ট হালকা আমাদের গল্প জানলে হবে। অ্যাফ্রোডাইটি রাশ টু হিম অ্যান্ড হেল্ড হিম ইন হার আর্মস অ্যাজ হি ডাইড।
রাস্টিং কথাটা খেয়াল রাখো। অ্যাফ্রোডাইট কি করলো, ছুটে আসলো, তাকে ধরে কি করলো, যখন সে মারা গেল তার কোলে ধরে তাকে খুব তাকে নিয়ে শোক পালন করলো। আর মর্নিং বিটারলি ইন হার গ্রিপ শি স্প্রিঙ্কেল হিজ ব্লাড উইথ নেকটার। মানে কি, তখন সে কি করলো, অ্যাডোনিসের যে রক্ত বার হয়েছে না গোর্ড হওয়ার কারণে, সে রক্ত কি করলো নেকটারের সাথে মিশিয়ে, নেকটার মানে কি বলতো, যে হানি ডিউ যেটা বলে ওটা। নেকটার আর গড গডেসরা যেগুলো কি করতো, গড গডেসরা খায় নাকি? জি স্যার, স্বর্গে স্বর্গীয় মিল্ক বা ওয়াইন যেটা আছে। দেখো এখানে মধু মেনলি বোঝায় নেকটার, কিন্তু গ্রিক মিথোলজিতে আমরা একটু দেখি। না তোমার নেকটার ইন মিথোলজি, দেখো এটা হচ্ছে কি ডিভাইন ড্রিঙ্ক। দ্য গ্রিক মিথোলজি নেকটার ওয়াজ দ্য ডিভাইন ড্রিঙ্ক অফ গডেস closely associated with ambrosia, their food. This magical substance granted immortality, conferred strength and healed wounds, while mortals could die from drinking nectar. মর্টালেরা এটা খাইলে মারা যাবে, কিন্তু গডেরা খাইলে তাদের কি হবে, স্থায়িত্বতা বেড়ে যাবে, ইমর্টালিটি পাবে। A select few who were favored by the gods could consume it to achieve immortality and become divine, similar to the gods themselves. বিশেষ করে আমরা যখন পড়বো, তোমাদের থার্ড ইয়ারে একটা কবিতা আছে টেনিসনের, ঠিক আছে তো, নামটা দেখছো, মাথায় হিসাবে চলে গেল করে। যাও, তাহলে এই নেকটারের সাথে কি করা হলো, তার ওই রক্ত মিশিয়ে সে চারিদিকে ছড়িয়ে দিল, এবং কি হলো, যেখানে যেখানে ওই নেকটার পড়লো, দেখো ফ্রম ইট, সেই ফোঁটা থেকে গ্রু দ্য অ্যানিমোনি ফ্লাওয়ার, মানে ওয়াইল্ড ফ্লাওয়ার, সিম্বলাইজিং দ্য ফ্লিটিং বিউটি অফ লাইফ অ্যান্ড লাভ। সেখান থেকে ফুল জন্মালো। Thus Adonis came to represent the eternal cycle of death, rebirth, decay and renewal, just as flowers bloom and fade with the season, যেটা আমরা ওই টু ড্যাফোডিল কবিতার সাথে জানি, তাই না? His myth became associated with fertility cults in the ancient Mediterranean, মানে বিভিন্ন ধর্মীয় প্রথা অনুসারে এগুলো আছে। তো এখন এই অ্যাডোনিসের যে মানে শেলির যে অ্যাডোনাইস আর মিথোলজিক্যাল অ্যাডোনিসের মধ্যে একটা কম্পারেটিভ ব্যাপারটা তো আমরা কিছুটা ধরতেই পারবো। তোমরা এটা পড়ে নিবা, আমি এটা পড়াবো না। যতটুকু গল্প জানলো তাতে নামটার যে উৎপত্তি সেটা আমরা এখান থেকে বুঝলাম, ঠিক আছে? হ্যাঁ, যেখানে প্যারালাল আনা হয়েছে সেটা হলো কি, দেখো, দ্য প্যারালালস বিটুইন অ্যাডোনিস এন্ড অ্যাডোনাইস আর স্ট্রাইকিং, বোথ ইনভলভ দ্য ডেথ অফ আ বিউটিফুল ইউথ। হ্যাঁ, দুইটাতে আমরা দেখতে পাচ্ছি ইউথফুল ডেথ, ডিপলি মর্ন বাই দোজ হু লাভড হিম, এবং আরেকটা বিষয় হলো শোকতাপ করতেছে তারা যারা এদেরকে খুব ভালোবাসতো। Both death inspire transformation. Adonis becomes associated with the rebirth of nature, while Keats achieve immortality through her art, মানে poetry. In each case, grief gives way to a vision of renewal, whether through seasonal vegetation or permanence poetry. তাহলে কাউকে ভেজিটেশনের মাধ্যমে, কাউকে পোয়েট্রির মাধ্যমে কি করা হচ্ছে, নতুন করে রিনিউয়াল যে সেন্সটা সেটা দেখানো হচ্ছে। মানে আমরা দেখবো যে কিটস পরবর্তী জেনারেশনের দ্বারা তার যে সাকসেসর যারা থাকবে কবি হিসাবে, তারা যে কিটসকে গ্রহণ করেছে এবং কিটসের তত্ত্বগুলোকে তারা পরবর্তীতে প্রচার করেছে, এই ব্যাপারগুলোকে মিলিয়ে দেখানো হবে। তাহলে দেখো অ্যাডোনিস যে কবিতাটি, এর বানানটা যেন আমরা ভুল না করি। গ্রিক মিথোলজির অ্যাডোনিস বানানটা কি, অ্যাডোনিস বানানটা কি আবার খেয়াল করো তো, ADONIS, NIADONIS। আর শেলির এটাতে কোন জায়গায় পার্থক্য, শুধু NAIS, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যাডোনাইস আর এটা হচ্ছে অ্যাডোনিস। হ্যাঁ, একটা অ্যাডোনিস আর একটা নাইস। হ্যাঁ, এটা বানানটা একটু খেয়াল রাখো। ওকে, এখানে টোটাল স্টেনজা আছে কয়টা, প্রায় 50 প্লাস নাকি? 55। হ্যাঁ, 50 প্লাস 55 সাব আছে হয়তো। তো দেখাচ্ছে আমাদের হয়তো 3-4টা ক্লাস লাগতে পারে। তাহলে অ্যাডোনাইস অ্যান এলিজি অন দ্য ডেথ অফ জন কিটস, তাহলে জন কিটসের মৃত্যুতে এই এলিজিটা। তো কবি দেখো এখানে জন কিটসের নাম কিন্তু নিয়ে আসা হবে না, এই কবিতার ভিতরে কিটসের কোনো রকম আমরা ইঙ্গিত পাবো না, ঠিক আছে তো? মানে কিটসটাকে এটা আমাদের জাস্ট সিম্বলিকলি বুঝে নিতে হবে। আই উইপ ফর অ্যাডোনাইস, হি ইজ ডেড। কে উইপ করছে বলেন? পার্শ্ববেশী শেলি, মানে আমাদের স্পিকার, ধরে নিন স্পিকার,
বা কবি। I weep for Adonis, Adonis he is dead. Oh, weep for Adonis, মানে খুব আবেগে বলছেন, কিন্তু এক্সক্লামেশন মার্ক গুলো খেয়াল রাখবা। Though our tears thaw not the frost who is bind so dear ahead, হ্যাঁ, যে হয়তোবা আমাদের কান্নায়, মানে আমরা কান্না করছি কিন্তু হয়তোবা আমাদের কান্নায় অত শক্তি নেই যে শক্তি দিয়ে আমরা ফ্রস্টকে থ করে দিতে পারবো। হোয়াট ইজ দ্য মিনিং অফ থ আর ফ্রস্ট কি? ফ্রস্ট মানে কি বলো রবার্ট ফ্রস্ট? এটা হচ্ছে যে ডেথ এরকম কিছু। থ্র মানে কোনো কিছু জমিয়ে দেওয়া, ঠিক আছে তো, সরি গলিয়ে দেওয়া। দেখো, বিকাম লিকুইড অর সফট অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্মিং আপ। আর ফ্রস্ট মানে হচ্ছে কি, ওই যে শিশির মানে জমে যেটা তুষার হয়ে যায় না, ওইটা ফ্রস্ট, ঠিক আছে। দেখো, ফ্রস্ট আর ডিপোজিট অফ স্মল হোয়াইট আইস ক্রিস্টাল ফর্মড অন দ্য গ্রাউন্ড অর সারফেস। বিশেষ করে গাছের পাতাতে জমে যাওয়া বা ছাদে জমে, যেমনটা একটা ফ্রস্টি একটা মানে ক্রিস্টাল একটা এই সেন্স, দেখো এই যে দেখতে পাচ্ছ এরকম যে ব্যাপার হয়, শক্ত হয়ে যায় বরফের মতো। দেখো এইটা হচ্ছে কি, এই যে দেখো বরফ জমে পুরো শক্ত হয়ে গেছে, এই পানি জমে, তাই না, বরফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো এই তিনি বলতেছেন যে আমরা হয়তো কান্না করছি, আমাদের এই চোখের জলের যে নোনা বা ওয়ার্ম ওয়াটার হয়তোবা এই ফ্রস্টকে হয়তো কি করতে পারছে না, গলিয়ে দিতে পারছে না। হুইজ বাইন্ডস সো ডিয়ার আহেড, এখানে ফ্রস্ট বলতে কিন্তু শুধু তুষারকে বোঝাচ্ছে না বা বরফকে বুঝছে না। এইখানে ফ্রস্ট বলতে আমাদের মাথায় যে ব্যথা জমে আছে, হ্যাঁ, শোকের যে কষ্ট জমে আছে, সে আমরা কান্না করছি কিন্তু সেই কান্না হয়তো আমাদের এই ব্যথাকে কি করতে পারছে না, কমাতে পারছে না, এরকম বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? অনেক সময় হয় না যে কান্না করার পর মাথা ব্যথা সেরে যায়, বা হচ্ছে অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ মানে অস্বস্তি ভাব কাজ করে, কাঁদলে পারে ঠান্ডা হয়ে যায় বা ভাবটা দূর হয়ে যায়, স্বাভাবিকতা ফিরে আসে কান্না করলে পারে, এরকম হয় না? হ্যাঁ, সেটা কিন্তু বোঝানো হচ্ছে যে আমরা কিন্তু কাঁদছি, কিন্তু এই কান্নাই যে আমাদের কষ্টগুলোকে শেষ করে দিচ্ছে তা না, বরং আমাদের কষ্ট আরো বাড়ছেই। কারণ কার জন্য কান্না করছি আমরা, বলো? অ্যাডোনিস। হ্যাঁ, অ্যাডোনাইসের জন্য কান্না করছি। অ্যান্ড দাও স্যাড আওয়ার, বলছে আওয়ারকে পার্সনিফাই করা হয়েছে। দেখো এখানে পার্সনিফিকেশন কিন্তু প্রচুর ইউজ রয়েছে। হ্যাঁ, বলছে অ্যান্ড দাও তুমি স্যাড আওয়ার সিলেক্টেড ফ্রম অল ইয়ার্স, হ্যাঁ, পুরো বছরের এই যে 365 দিন, এই 65 দিনের মধ্য থেকে এই 1 ঘন্টাকে বা এই সময়টাকে তুমি সিলেক্ট করলা টু মর্ন আওয়ার লস। মানে কি, মনে করো কেউ একজন মারা গেছে আগস্টের আজকে 23 তারিখের বিকাল বা সন্ধ্যা 7টার সময়, তার মানে তার পরিবারের লোক বুঝতে পারে মানে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা গেছে। তাহলে 2025 সালের আগস্টের 23 তারিখের সন্ধ্যা 7টার সময় যেন ভাগ্য সিলেক্ট করেছে এই পরিবারের জন্য, এটা কিসের সময় হবে? শোকের, দুঃখের সময়। হ্যাঁ, তাই বলতেছে স্যাড আওয়ার, তুমি এই সময়টা সিলেক্ট করলা সারা বছর থেকে এই লসটাকে, এই লসের উপরে শোক করার জন্য। তাই বলছে, হ্যাঁ, যে রাউজ দাই অবস্কিওর কম্পিয়ার্স, যে তুমি কি করেছো যারা কিছুই জানতো না। অবস্কিওর মানে কি? অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, মানে যারা হয়তো এই বিষয়গুলো জানে না, ঠিক আছে তো, ঘুমিয়েছিল। মানে এখানে রাউজ মানে কি, ওঠানো বা জাগানো, ঠিক আছে তো, তাদেরকে তুমি জাগিয়ে তুলেছো যারা এগুলো জানতো না। অ্যান্ড টিচ দেম, এবং তাদেরকে তুমি জানাচ্ছ। এখানে টিচ মানে কিন্তু শেখানো না, মানে জানানো, ইনফর্ম করা। দাইন ওন সরো, এবং যেহেতু এই আওয়ারটা হচ্ছে অ্যাডোনাইসের আওয়ার, এই আওয়ারেই অ্যাডোনাইস মারা গেছে এবং আমরা তাকে শোক করছি, তার জন্য শোক পালন করছি। অতএব এই আওয়ারটা হচ্ছে স্যাড আওয়ার, যেন এই আওয়ারটা যেন ওই অ্যাডোনাইসের মৃত্যুর সাথে রিলেটেড সময়। এবং এই আওয়ার কি করছে, এই সময়ে যে সকল মানুষগুলো আছে তাদেরকে সে জানিয়ে দিচ্ছে যে আমি আমার অ্যাডোনাইসকে হারিয়েছি। তারপরে দেখো, এবং তুমি কি করছো, তাদেরকে জাগিয়ে তাদেরকে জানাচ্ছ এই বলে যে সে উইথ মি ডাইড অ্যাডোনাইস, আমার সাথেই অ্যাডোনাইস মারা গেল। কেন সময়ের সাথে মারা যাবে কেন? এই মি বলতে কে বোঝাচ্ছে? মিটা কে? সময়, হ্যাঁ, টাইম। এটা কে? সময়।
তাহলে সময়ের সাথে সাথে অ্যাডোনাইস মানে কি, অ্যাডোনাইসও চলে গেল, সময়টাও চলে গেল। কারণ কি সময় কি আর ফিরে আসে বলো? এই যে 2025 সালের আগস্টের 23 তারিখের সন্ধ্যা 7টা কি আর জীবনে কখনো ফিরে আসবে বলো? না স্যার। না স্যার। তার মানে এই সময়টা যেন অ্যাডোনাইজের সাথে অ্যাকম্প্যানি করেছে যে আমরা দুইজন একসাথে মারা যাব। তাই বলছে কি উইথ মি ডাইড অ্যাডোনাইজ, অ্যাডোনাইজ আমার সাথে মারা গেছে। এই কথাটা তুমি সবাইকে জানিয়ে দিচ্ছ, হ্যাঁ সবাইকে জানিয়ে দিচ্ছ। তাই বলছে অ্যান্ড টিল দ্য ফিউচার ডেয়ার্স ফরগেট দ্য পাস্ট। এবং এই শোকটা চলবে কতদিন পর্যন্ত? এই শোকটা চলবে ফিউচারে ততদিন পর্যন্ত যতদিন না ফিউচার অতীতটা ভুলে যাবে। ঠিক আছে তো? হিজ ফেট অ্যান্ড ফেম শ্যাল বি অ্যান ইগো। এবং যতদিন না ভুলে যাবে ততদিন পর্যন্ত তার এই মৃত্যুর কথাটা, তার এই ভাগ্যটা, তার খ্যাতিটা কি হবে ভবিষ্যতে প্রতিধ্বনিত হবে, মানে মানুষের মুখে মুখে থাকবে। অ্যান্ড আ লাইট আর্ন টু ইটার্নিটি। এবং সেটা ইটার্নিটির একটা লাইট হিসাবে থাকবে। যেমন রবীন্দ্রনাথ ট্যাগোর, নজরুল, তাই তো, বা এই যে শেলি নিজেও মারা গেছেন, শেক্সপিয়ার, এরা তো অনেক আগে মারা গেছে, তাই না? এবং তারা যেদিন মারা গেছে সেই সময়টাও শেষ হয়ে গেছে, কিন্তু তাদের যে খ্যাতি, তাদের যে স্মৃতি, তা কি শেষ হয়ে গেছে বলতো? হ্যাঁ, তাহলে এখনো ইকো হচ্ছে। ইকো মানে কি, যে তাদেরকে স্মরণ করা, মানে কি যে শেলির একটা কবিতা পড়ছি এবং শেলিকে আমরা মনে করছি, কিডস মারা গেছে, কিডসকে আমরা মনে করছি, তার মানে কি তাদের এই যে ইকো বা প্রতিধ্বনি আমাদের কাছে এসে ধ্বনিত হচ্ছে, যে আমরা তাকে আবার স্মরণ করছি। কি কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে ফার্স্ট পার্সনিফিকেশন করা হয়েছে কাকে বলো তো? সময়কে। সময়কে। স্যাড আওয়ার, শুধু সময় বললে হবে না, আওয়ারকে। টাইম বলতে তো একটা আনলিমিটেড সময় কি আগে বোঝায়, কিন্তু এখানে আওয়ার বোঝানো হয়েছে। তো আওয়ারকে কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। এবং পার্সনিফিকেশন করে একে যেন ওই অ্যাডোনাইসের মৃত্যুর সঙ্গী হিসাবে ধরা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই অ্যাডোনাইসের কথা মনে থাকবে কতদিন পর্যন্ত? যতদিন না ফিউচার কি হবে, পাস্টকে ভুলে যাবে। নাকি দেখো ফিউচারকেও কিন্তু এখানে কি কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। বুঝতে গেছে? এখানে দেখো ফিউচার ডেয়ার্স ফরগেট, হয়তো ভুলে যাওয়ার সাহস করে। তাহলে যতদিন না পর্যন্ত ভুলে যাচ্ছে অতীত, ততদিন পর্যন্ত ফিউচারে এই অ্যাডোনাইসের ফেট, ফেম সব কিছু প্রতিধ্বনিত হবে। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, প্যারাফ্রেজগুলো একটু তোমরা দেখে নিবা। মূল কথা ইন শর্ট, শেলি হিয়ার এক্সপ্রেসেস হিজ পার্সোনাল গ্রিফ ফর কিডস। অ্যাডোনাইস acknowledges the permanence of death and elevates kids' fame into immortality. His poetry will remain an eternal source of light and inspiration. তাহলে কিডসকে আমরা যে মনে রাখলাম, এই কবিতার সাথে সনেট 18 এর কি একটা মিল আছে না বলো তো? জি স্যার। হ্যাঁ, তাহলে উইথ দ্য পাওয়ার অফ পোয়েট্রি কিডস এন্ড শেলি বোথ হ্যাভ বিন ইমমর্টালাইজড। হ্যাঁ, দেখছো কি ঘটনা ঘটছে? একজনের নাম দিয়েছে প্রচুর পড়তে হবে, ঠিক আছে? তো আমি তাকে মেসেজ দিয়েছি, তুমি কি নামে মেসেজ পাঠিয়েছ? বলতে স্যার প্রচুর পড়তে হবে। তা আমি বলছি প্রচুর পড়তে হবে, তো আমি তো অন্য কিছু বুঝতেছি। হ্যাঁ তাই বোঝায় প্রচুর পড়তে হবে, এটা কি ধরনের নাম হলো? আমি তো বুঝলামই না। প্রচুর পড়তে হবে স্যার, ওটা বুঝাইছে, আপনি তো সেটা বুঝেন নাই। কই তার নামই তো নাই। প্রচুর পড়তে হবে, আর ও রিমাইন্ডার হিসেবে আইডিতে নাম লিখে রাখতে, যাতে পরে মিস না করে, সবসময় মনে থাকে যে পড়তে হবে। হ্যাঁ, প্রচুর পড়তে হবে। ওকে, আমি মনে করতে হয়তো প্রচুর পড়তে হবে স্যার, তাড়াতাড়ি আমাকে যুক্ত করে দেন, এটা বলতে চাচ্ছে, কিন্তু ওর নামই যে পড়তে হবে। ওকে, এইবার আসছি, বলছে হোয়ার ওয়ার দাও মাইটি মাদার। এখানে মাদার হিসাবে কাকে তুলনা করা হচ্ছে দেখা যাক। এবার পার্সন করা হচ্ছে, শেলি কিডসের মাকে ডাকতেছে, মানে কিডস তো না, অ্যাডোনাইসের মাকে ডাকতেছে যে হোয়ার ওয়ার দাও, তুমি কোথায়? মাইটি মাদার, হোয়েন হি লে, হোয়েন দাই সান লে, যেখানে তোমার ছেলে এখন পড়ে আছে, মৃত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, পিয়ার্স বাই দ্য শ্যাফট, সেই শ্যাফটের দ্বারা পিয়ার্সড হয়ে। শ্যাফট মানে বুঝি তো আমরা, ওই শুকুরে যেটা থাকে শিং থাকে ওটা না না, এখানে শ্যাফট বলতে বোঝানো হচ্ছে বিধে যাওয়া, মানে
এরকম ওই যে তীর ধনুক দিয়ে গুলিয়া করে না মানুষ, হ্যাঁ হ্যাঁ শিকার করে না, ওটা পিঠে যাবে। শ্যাফট। বাবা কি দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে অ্যারোর, হ্যাঁ ছবিটা দিয়ে দিল না, a long narrow part or section forming the handle of the tool or club or the body of a spear or a arrow or similar something, এরকম। বিশেষ করে আমরা যে যাকে বলি তীর, এই যেখানে, হ্যাঁ দেখো স্যার বুঝতে পারছি। হ্যাঁ তীরটা, এই যে তীর বিঁধে গেছে তার বুকে, হ্যাঁ কেউ হয়তো তাকে কি করেছে, তীর মেরেছে তার বুকে, পিয়ার্স বাই দ্য শ্যাফট হুইচ ফ্লাইজ ইন ডার্কনেস, অন্ধকারে কেউ তীর ছুঁড়েছে, সেই তীরটা এসে তার লাগছে। দেখো ওই অ্যাডোনিসের যেটা ছিল ওটা হচ্ছে ওয়াইল্ড বোয়ারের দ্বারা গোর্ড হওয়া, আর এটা হচ্ছে কি তীর, তীর এসে লেগেছে তার, তাই না, তীর লেগে সে এখন মৃত অবস্থায় পড়ে আছে। হোয়ার ওয়াজ লর্ন ইউরেনিয়া হোয়েন অ্যাডোনাইস ডাইড, তাহলে অ্যাডোনাইসের মা হিসাবে দেখানো হচ্ছে কাকে, ইউরেনিয়াকে। হ্যাঁ ইউরেনিয়াকে। সো হু ইজ ইউরেনিয়া, দেখো মিউস, ইউরেনিয়া ইন গ্রিক, গডেস অফ পোয়েট্রি। এই যে ঠিক আছে তো, আসছে এখন ইয়া পাই কিনা আমরা, এটা তো হচ্ছে আসলে গ্রুপ ধরে থাকতো। দেখো এখানে একটু খেয়াল করো, যদিও এখানে একটু নামগুলো এদিক ওদিক। দেখো ইন গ্রিক মিথোলজি অ্যাডোনিস ওয়াজ আ বিউটিফুল ইউথ লাভড বাই দ্য গডেস অ্যাফ্রোডাইটি হু ডাইড ফ্রম আ ওয়াইল্ড boar's tusk during a hunt and was transformed into the anemone flower। আর এদিকে হচ্ছে কি, ইউরেনিয়া ইজ দ্য মিউজ অফ অ্যাস্ট্রোনমি, ওয়ান অফ দ্য মিউজেস অফ গ্রিক মিথোলজি হু আর ডটার্স অফ জিউস, তাই না, 7 আমরা জানি, তাই না, 7 ওটা তোমরা থার্ড ইয়ারে পড়বা। অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আর্টস অ্যান্ড সায়েন্স, শি ইজ নন ফর আর কানেকশন টু দ্য স্টার্স অ্যান্ড ফর আর অ্যাবিলিটি টু টেল দ্য ফিউচার। মানে এখানে তাকে দেখানো হবে ইউরেনিয়াকে ওয়ান অফ দ্য মিউজ অফ দ্য 9 মিউজ হু আর দ্য গডেস অফ ইন্সপিরেশন ফর দ্য আর্টস অ্যান্ড সায়েন্স। কারণ কিডসের মা হিসাবে ইউরেনিয়াকে কেন আনা হয়েছে বলো তো, কেন? কারণ সে হচ্ছে কি মিউজ, তাই না, গডেস অফ আর্ট অ্যান্ড আর্ট, বিশেষ করে আর্ট, তার মানে আমরা এখানে পোয়েট্রি পাচ্ছি, যেহেতু কিডস পোয়েট্রির সাথে রিলেটেড, এই জন্য পোয়েট্রির ইন্সপিরেশন যেহেতু পেয়ে খ্যাতি অর্জন করেছে কিডস, সেই হিসাবে মা হিসাবে দেখানো হচ্ছে ইউরেনিয়াকে, বুঝতে পারছো? জি স্যার। দেখো এই যে ইন গ্রিক মিথোলজি ইউরেনিয়া ইজ দ্য মিউজ অফ অ্যাস্ট্রোনমি, ওয়ান অফ দ্য 9 ডটার্স অফ জিউস অ্যান্ড দেখো নিমোসাইন, শি ইজ ডেপিক্টেড উইথ দ্য সেলেস্টিয়াল গ্লোব, এই যে গ্লোব আছে তার পাশে, হাতে একটা গ্লোব আছে, অ্যান্ড কম্পাস সিম্বলাইজিং হার ডোমেন ওভার দ্য স্টার্স অ্যান্ড দ্য হেভেন্স, মানে সব কিছুর উপরে তার প্রভাব আছে, এইটা দেখানো হচ্ছে, ঠিক আছে? এই দেখো একটা করে হাতে গ্লোব আছে, হ্যাঁ এই যে দেখো গ্লোব দেখানো হচ্ছে। ওকে, তো তাই বলছে হোয়েন অ্যাডোনাইস ডাইড, তুমি কই ছিলা লর্ন ইউরেনিয়া উইথ ভেলড আইস, হয়তোবা চোখ ঢেকে, ভেলড আইস মানে কি, চোখ ঢেকে, অ্যামিড লিসেনিং ইকোজ, হয়তো ইকো লিসেনিং করতেছিল, ইন আর প্যারাডাইস শি স্যাট, হ্যাঁ সে হয়তো তার প্যারাডাইসে বসে চোখ বন্ধ করে ওই ইকোদের, ইকো মানে কি, প্রতিধ্বনি নাকি, হ্যাঁ মানে এখানে এক ধরনের মিউজিক্যাল সেন্স দেখানো হচ্ছে যে সে হয়তো বসে বসে ওই মিউজিক শুনতেছিল, ঠিক আছে তো, প্যারাডাইসে বসে বসে। while one with soft enamored breath rekindle all the fading melodies, হ্যাঁ ওই যে মেলোডি, ফেডিং মেলোডিগুলো সে রিকিন্ডেল করে দিয়েছিল, হয়তো বা কোনো ইকো, সেই ইকো প্রতিধ্বনিত হয়ে সুন্দর মিউজিক হয়তো তিনি শুনছিলেন, তাই চোখ বন্ধ করে শান্ত অবস্থায় ছিলেন, তাই এদিকে তার ছেলে যে মারা গেছে এটা যে তার খেয়ালই নাই। with which like flowers that mock the corpse beneath he had adorned and hid the coming bulk of death,
হয়তো ওই যে ইকো, এখানে ইকোকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। হোয়াইল ওয়ান মানে কি, এই যে ওয়ান ইকো, একটা ইকো হয়তো কি করছিল, উইথ সফট ইনামাউড ব্রেথ, তার হয়তো ব্রেথ দিয়ে, হ্যাঁ সফট এবং মানে কি অ্যাট্রাকটিভ ব্রেথ দিয়ে রিকিন্ডেল অল দ্য ফেডিং মেলোডিজ, যে মেলোডিগুলো ফেড হয়ে গেছিল সেগুলো আবার নতুন করে সেগুলোকে যেন জাগিয়ে তুললো। ঠিক অনেকটা এখানে একটা সিমিল ইউজ করা হয়েছে, অনেকটা ঠিক ওই ফুলের মতো, লাইক ফ্লাওয়ার্স দ্যাট মক দ্য কর্স বিনিথ, তাই তো, যেখানে অনেক ফুল থাকে, তাই না, যেগুলো কি করে তার নিচের যে মৃত ফুলগুলো সেগুলোকে ঢেকে রাখে আর উপরে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে ওঠে। ঠিক ওইরকম ভাবে ওই ইকো হয়তো বা কি করছিল, এই ইকো হ্যাড অ্যাডর্ন অ্যান্ড হিড দ্য কামিং বাল্ক অফ ডেথ, এই যে মানে মৃত্যুর যে প্রভাব, মৃত্যুর যে আসছে অ্যাডোনাইসকে মেরে ফেলার জন্য, এইটা হয়তো ইকো ঢেকে রাখছিল, এই জন্য ইউরেনিয়া হয়তো বা বুঝতে পারেনি। বুঝতে পেরেছো কি বলতে যাচ্ছে? জি স্যার। যে ইউরেনিয়া বুঝতে পারেনি যে তার ছেলে অ্যাডোনাইস মারা গেছে, কারণ ইকোরা তাকে এমন ভাবে মোহিত করে রাখছিল। তারপর দেখা যাচ্ছে দিস সংস লাইক বিউটিফুল ফ্লাওয়ার্স প্লেসড আপন আ কফিন হ্যাড বিন ওভেন বাই, দেখে যে কর্স, হ্যাঁ এখানে কফিন সিম্বলাইজ করছে ফ্লাওয়ার্স দিয়ে, এই ফ্লাওয়ার্স দিয়ে কপসকে ঢেকে রাখা, তাই না, আমরা এত বেশি ফুল দিই যে মৃত বডি ঢেকে যায়, এরকম মানে কোনো কিছু তাকে ঢেকে রাখা। হ্যাড বিন ওভেন বাই হিম টু মাস্ক এন্ড সফটেন দ্য ড্রেডফুল অ্যাপ্রোচ অফ ডেথ ইভেন অ্যাজ ইট ড্রিউ নিয়ারার অ্যান্ড নিয়ারার টু ক্লেইম হিম। হ্যাঁ, ইন এ সেন্স শেলি ইজ রিপ্রোচিং ইউরেনিয়া, মানে এখানে একটু রিপ্রোচ করতেছে, কই আপনি, ফর নট প্রোটেক্টিং কিডস অর অ্যাডোনাইস ফ্রম ডেথ। At the same time, he emphasizes how kids' poetry tried to cover the harsh reality of mortality and with beauty, just as flowers covers a corpse. Corpse মানে মৃত দেহ, হ্যাঁ যেমন করে ঢেকে রাখেন। তারপর হচ্ছে ও উইপ ফর অ্যাডোনাইস, হি ইজ ডেড, অতএব কাঁদো তার জন্য, হ্যাঁ সে মারা গেছে। ওয়েক মেলানকলি মাদার, ওয়েক অ্যান্ড উইপ, কাকে মেলানকলি মাদার বলা হচ্ছে, কাকে, ইউরেনিয়া, ইউরেনিয়াকে। তো ওঠো মানে ওঠেন, জেগে ওঠেন এবং আপনার ছেলের জন্য কাঁদেন, অ্যাডোনাইসের জন্য কাঁদেন। ইয়েট হোয়ার ফর, ইয়েট হোয়ার ফর মানে কি, এখনো কেন, এরকম কোথায় বসে আছেন আপনি। কোয়েন্স উইদিন দেয়ার বার্নিং বেড দাই ফিয়ারি টিয়ার্স and let the loud heart keep like his a mute and uncomplaining sleep। বলছে এখনো কেন আপনি আপনার, হ্যাঁ সেই যে দায়ী ফিয়ারি টিয়ার্স, এটা কেন কোয়েন্স করে রাখছেন এখনো। কোয়েন্স মানে কি, মিটিয়ে ফেলা বা শান্ত করে রাখা, চোখের জল পড়তে না দেওয়া। হ্যাঁ, and let the loud heart keep like his, এবং কান্না করলে কি হয়, মানুষের হার্টটা লাউড হয়ে ওঠে, মানে কি কান্না রোল পড়ে যায়। এখনো কেন আপনার এই লাউড হার্টটাকে মিউট রাখছেন তার মতো করে, মানে যেমন কিডস মারা গেছে, কিডস যেমন মিউট হয়ে আছে, শান্ত হয়ে আছে, ঠিক আছে। তো বলছে কি এখানে হিজ বলতে কিন্তু অ্যাডোনাইসকে বোঝানো হচ্ছে। অ্যাডোনাইস যে মারা গেছে, সে যে এখন মিউট অ্যান্ড আনকমপ্লেনিং স্লিপ দিচ্ছে, সে যে এখন চুপচাপ আছে, ঘুমিয়ে আছে, আপনিও কেন এখনো পর্যন্ত সেভাবে নীরব আছেন। অ্যাডোনাইসকে বলতেছে ইউরেনিয়াকে, যে এখনো কেন আপনার লাউড হার্টকে আপনি শান্ত রাখছেন এই অ্যাডোনাইসের মতো করে। আপনি কি মারা গেছেন নাকি? মারা যাননি তো, তাহলে ওঠেন, উঠে তার জন্য কাঁদেন। ফর হিজ গান, কারণ সে তো চলে গেছে, সে আর আসবে না। এরকম কাঁদে না মানুষজন, বলো? জি স্যার। হ্যাঁ, যখন কেউ মারা যায় আত্মীয়, মানে কত দুঃখের কান্না যে ভিতর থেকে আসে, সেটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে ফর হিজ গান, হি বলতে এখানে অ্যাডোনাইসকে বোঝানো হচ্ছে, তাই তো। হোয়ার অল থিংস ওয়াইজ অ্যান্ড ফেয়ার ডিসেন্ট, সেও চলে গেছে। কোথায় চলে গেছে? যেখানে পৃথিবীর জ্ঞানী সুন্দর সবকিছু যায়, সেখানে সে চলে গেছে। কোথায় গেছে সে, বলো? ডেথল্যান্ড। হ্যাঁ, সেই আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে নাকি, যেখানে জ্ঞানী হও, সুন্দরী হও, সুন্দর হও, সবাইকে একসময় যেতে হবে, সেখানে কিডস চলে গেছেন। ও ড্রিম নট, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না, দ্যাট দ্য অ্যামোরাস ডিপ উইল ইয়েট রেস্টোর হিম টু দ্য ভাইটাল এয়ার, তাই তো, যে এই স্বপ্ন দেখার কোনো কারণ নেই, বা এটা মনে করারও কোনো কারণ নেই যে অ্যামোরাস ডিপ, এই ডিপ মানে কি, এই যে আন্ডারওয়ার্ল্ড বা নরক বা স্বর্গ, যেটাই বলি না কেন, যে তারা যে আবার তাকে রেস্টোর করবে, এই স্বপ্ন দেখার কোনো কারণই নাই। মানে এটা নিয়ে আর ভাবেন না যে আমাদের কিডস আবার পুনরায় রেস্টোর হয়ে পৃথিবীতে ফিরে আসবে। আমরা ভাইটাল ইয়ারে মানে কি, পৃথিবীতে, তাই তো, তার যে শ্বাস প্রশ্বাস সেটা আবার ফিরে আসবে, এইটা নিয়ে যেন আর স্বপ্ন দেখেন না। মানে মনে করেন না যে সে বেঁচে উঠবে, সে গেছে,
সবাই যেখানে যায় সেও সেখানে চলে গেছে। তাহলে আপনি এখনো না কান্না করে এখনো কেন ওই মিউজিক মজা আনন্দের ভিতরে এখনো আছেন? তাহলে কাকে সম্বোধন করছে? ইউরেনিয়া। হ্যাঁ দেখো, অ্যামোরাস ডিপ উইল ইয়েট রেস্টোর হিম, এই ডিপ কিন্তু পার্সনিফাই করা হয়েছে যে ডিপ আবার তাকে রেস্টোর করবে না, তাই তো? মানে তাকে যে রেস্টোর করবে এই স্বপ্ন দেখেন না, ড্রিম নট, ঠিক আছে তো? তার মানে এখানে ডেথ যে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যায় সেটাকে বোঝানো হচ্ছে যে সেখান থেকে আবার তাকে পৃথিবীতে ফিরিয়ে দিবে ডিপ, এটা মনে করার কোনো কারণ নেই, ঠিক আছে তো? কারণ কি, ডেথ ফিডস অন হিজ মিউট ভয়েস, লাফ অ্যাট আওয়ার ডিসপেয়ার। ডেথ এখন তার মিউট ভয়েস নিয়ে কি করছে? ফিড করছে। ফিড করা মানে কি? আনন্দ করা, খুশি হওয়া, আর অন্যদিকে আমাদের দিকে তাকিয়ে হাসছে, লাভস অ্যাট আওয়ার ডিসপেয়ার। হ্যাঁ, এবং আমরা যে তার মৃত্যুতে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এইটা দেখে মৃত্যু কি করছে? মৃত্যু আমাদের দেখে ঠাট্টা করছে, ঠিক আছে তো? ডেথ বি নট প্রাউড কবিতাটা পড়ছিলাম না আমরা? জি স্যার। জি স্যার। ওইরকম ডেথ যেন আমাদেরকে কি করছে? ঠাট্টা করছে, আর তার মিউট ভয়েস পেয়ে খুশি হয়েছে। মিউট ভয়েস মানে কি? মানে মারা যাওয়া, শান্ত থাকা, অতএব এটাতে মৃত্যু খুশি হচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে মানে ঠাট্টা মস্করা করতেছে। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। অতএব কাকে উঠতে বলতেছে? অতএব ইরোনিয়াকে দেখো, এখানে তাহলে ডেথকে ইয়া করা হলো, তাই না? পার্সনিফাই করা হলো। এগুলোর খেয়াল রাখো, এটা পার্সনিফিকেশনের কিন্তু খুব ব্যবহার রয়েছে। তারপরে দেখো, ডেথ হ্যাজ ক্লেমড হিজ ভয়েস, সাইলেন্সিং ইটস মিউজিক ফর এভার, অ্যান্ড নাও ডেথ মক্স অ্যাট আওয়ার গ্রিপ, ফিডিং আপন দ্য স্টিলনেস অফ হিজ লাইফলেস ফর্ম। লাইফলেস ফর্ম মানে হচ্ছে বডি, while ridiculing our desperate sorrow. অর্থাৎ in this passage Shelley addresses Ironia directly, urging her not to indulge in endless lamentation. He emphasized the finality of Keats' death. There is no return from the grave. Now with the deep মানে grave বোঝাচ্ছে, তাই না? And portrays death as a crucial force that silence poetry scorns human mourning. এই সাইলেন্স পোয়েট্রি মানে কবিতাকে বোঝানো হচ্ছে, কবিতাকে বোঝানো হচ্ছে, মানে মূল কথা হলো এই আর্টকে বোঝানো হচ্ছে যে সেটাতে সাইলেন্স হওয়ার কারণে ডেথ খুব খুশি, আর আমাদের হতাশায় ডেথ খুব আমাদেরকে দেখে ঠাট্টা করতেছে। হ্যাঁ, দেখো মজা যে তাকে আমি নিয়ে নিয়েছি। তাহলে অ্যাডোনাইসের মৃত্যু কিভাবে হয়েছে? তীর লেগে। আচ্ছা, এবার হচ্ছে মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স উইপ এগেইন। মোর্নারদেরকে মিউজিক্যাল বলা হচ্ছে। দেখো, মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স, ঠিক আছে তো? মিউজিক্যাল কেন বলা হচ্ছে? কারণ তালে তালে মানুষ ইয়া করে না, যখন মোর্ন করে, শোক করে, কান্না করে, তখন একটা কেমন হয়? অনেকে মিলে যখন কান্না করে তখন কেমন হয় বলো? একটা আলাদা। হ্যাঁ, যেমন এই যে ফেসবুকে একটা বেশ কিছুদিন ভাইরাল হলো না, একটা মেয়ের ইয়া কি জানো, ওই যে বিদায় গায় না, ওরে ও আমার মা গো নাকি একটা কোনদিন উঠলো না, খুব একটা বলো তো, যে বিদায় গায় স্যার, সেটা কোনটা আমি ঠিক বুঝতেছি না, তুমি কি বলতে চাচ্ছ ওটা হয়তো আমি। হ্যাঁ, কিন্তু স্যার বিলাপ করে কান্না করে সেটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ফেসবুকে স্যার প্রতিটা কথা যে বলে ও আমার মা গো, আমার মা গো, শেষের কথা, হ্যাঁ এটা নিউজে দেখছি। হ্যাঁ, ও আমার মা গো বলছিল না, ওইরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তাই ওটা যেন একটা মিউজিক্যাল মনে হচ্ছে, মানে সবাই যখন একসাথে কান্না করতেছে তখন ওরকম একটা ধারা তৈরি হয় কিন্তু, তাই না? একটা ভাব তৈরি হয়। হ্যাঁ, তাই বলছে মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স উইপ এগেইন, মানে আরো যারা কান্না করছে। মোর্নার্স কিন্তু অনেকেই আছে, ইরোনিয়া নাই, ঠিক আছে তো? ইরোনিয়া নাই, আসবে হয়তো বা সে। তো বলছে উইপ এগেইন, তাহলে যারা এতক্ষণ ধরে কান্না করছিল এই বডিটা নিয়ে, তাদেরকে বলছে তোমরা আবার কাঁদো। উইপ এগেইন, ল্যামেন্ট আনিউ ইরোনিয়া, নতুন করে ল্যামেন্ট করো। ইরোনিয়াকে বলতেছে হি ডাইড, কারণ সে মারা গেছে। হু ওয়াজ দ্য সার অফ অ্যান ইমর্টাল স্ট্রেইন, কারণ সে ছিল সার। এই সার মানে বুঝো তো? সার বলতে কি বোঝায়? সার মানে কি? কিং, অথর, তাই তো? ডিসপ্লে দেখা যাচ্ছে না। হ্যাঁ, সার বলতে ফাদার। হু ওয়াজ দ্য সার অফ অ্যান ইমর্টাল স্ট্রেইন, এ হচ্ছে কি স্ট্রেইন মানে কি? এখানে গান বোঝাচ্ছে। সে ছিল কি? তাহলে যে মারা গেছে সে ছিল কি? এক ইমর্টাল স্ট্রেইনের ফাদার, ঠিক আছে তো? ব্লাইন্ড, ওল্ড অ্যান্ড লনলি, ঠিক আছে তো? এবং বিশেষ করে হি ডাইড, হু ওয়াজ দ্য সার অফ অ্যান ইমর্টাল স্ট্রেইন, এখানে বিশেষ করে ইমর্টাল স্ট্রেইন মধ্যে এপিক পোয়েট্রিকে বোঝানো হয়। ব্লাইন্ড, ওল্ড অ্যান্ড লনলি, এখানে যখন বলে তখন মোটামুটি আমরা বুঝতেছি এটাও একজন কবি, যেটা মেইনলি হোমারকে বোঝায়, তাই তো? ব্লাইন্ড ছিলেন উনি, ব্লাইন্ড, ওল্ড অ্যান্ড লনলি। হ্যাঁ,
হি ডাইড হু ওয়াজ স্যার দেখা যাচ্ছে না স্ক্রিন দেখতে পাচ্ছ না? আতিক, তোমার নেটের সমস্যা। কি শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, শুনতেও পাচ্ছি। তা বলছে when his country's pride, the priest, the slave, the liberticide, trampled and mocked with many a loath right of lust and blood. মানে এখানে বোঝাতে যাচ্ছে যে he died, মানে অ্যাডোনাইস অথবা ওকে বোঝানো হচ্ছে যে মারা গেছে, এটা বারবারই আসতেছে। হ্যাঁ, দেখো বলছে কি lament afresh for another great spirit has died before Adonais. lament anew ironia, he died, who was the, মানে এখানে একটু ইয়ার চেঞ্জ আছে, who was the son of an immortal strain, blind, old and lonely, when his country's pride, একসময় সে ছিল তার দেশের প্রাইড, সে ছিল দেশের প্রিস্ট, ঠিক আছে, মানে সব কিছু সে ভূমিকা পালন করতো। দ্য প্রিস্ট, দ্য স্লেভ, দ্য লিবার্টিসাইড, এর মাধ্যম দিয়ে সে কি মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, ট্রাম্পেলড অ্যান্ড মকড উইথ ম্যানি আ লোথ রাইট অফ লাস্ট অ্যান্ড ব্লাড। এই যে হোমার মারা গেছে কারণ অনেকে তাকে মক করেছে, ঠিক আছে। তো ট্রাম্পেল করা মানে কি, তাকে অপ্রেসড করা, তাকে অত্যাচারিত করা, সে মারা গেছে, ঠিক আছে। তো ট্রাম্পেলড অ্যান্ড মকড উইথ ম্যানি আ লোথ রাইট। হ্যাঁ বলো। বললাম স্যার, এখানে কি হোমারকে বোঝানো হয়েছে নাকি মিল্টনকে বোঝানো হয়েছে? এখানে হোমারকে বোঝানো হয়েছে, ঠিক আছে। স্যার আমাদের বইয়ে তো মিল্টন দেওয়া আছে। মিল্টন বলা আছে? জি স্যার, প্যারাফ্রেজে এরকম আছে। স্যার ওর ক্যারেক্টারিস্টিক অনেক মিল আসে, কারণ ওই যে লন্ডন লিখছো বিভিন্ন সময় বিভিন্ন মানে যেখানে ওকে এখন এই কবি এখন হয়তো মিল্টনকে নিতে পারে, যেহেতু ব্লাইন্ড বলা হচ্ছে। স্যার আমাদের ম্যাম পড়ানোর সময় মিল্টনই বলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ মিল্টন হতে পারে, তোমরা মিল্টনই বলো, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো সমস্যা না। জি স্যার, দুইটাই মিলে। Blind, old and lonely, এটা বোঝানো হচ্ছে when his country's pride, the priest, the slave and liberticide trampled, mocked with many a loath right of lust and blood. এইখানে মিল্টনটাকে ইয়া করা হয় না, কারণ দেখাচ্ছে এই যে শেষের যে কথাটা বলছে, the priest, the slave and liberticide trampled and mocked, ঠিক আছে। তো with many a loath right of lust and blood, এই কথাটার সাথে আসলে কেমন জানি মিল্টনটা মিলে না, কারণ মিল্টনই তো মোটামুটি প্রিস্ট বা এদের পক্ষই ছিল, তাই নাকি? যখন আমরা ইতিহাসে দেখি বলতো পিউরিটান ছিলেন। হ্যাঁ, তখন তো তিনিই তো পিউরিটান ছিলেন, তাই না? অতএব তার মৃত্যুতে ওটা এরকম ভাবে আসেনি। তো যাই হোক, ওটা সমস্যা না। হি ওয়েন্ট আনটেরিফাইড ইনটু দ্য গালফ অফ ডেথ, সেও যখন মারা গেল তিনিও আনটেরিফাইড অবস্থায় মৃত্যুকে মেনে নিয়েছিলেন, মানে এরকম গ্রহণ করে নেওয়া। বাট হিজ ক্লিয়ার স্প্রাইট ইয়েট রেইন ওভার আর্থ, কিন্তু এখনো তার স্পিরিটটা এই পৃথিবীর উপরে রেইন করছে, মানে তার প্রভাবটা এখনো আছে। দ্য থার্ড অ্যামং দ্য সানস অফ লাইট, বুঝতে পেরেছ? তাহলে সানস অফ লাইট মানে কি? স্টার, যারা লেখক, রাইটার, লেখক, তাদেরকে বলা হচ্ছে লাইট গিভার, তাই তো? যারা রাইটার তাদের মধ্যে তিনি হচ্ছেন থার্ড অ্যামং দ্য সানস অফ লাইট। মানে আরো কয়েকজন কবির কথা আসবে এখানে, মিল্টনের কথা আসবে হয়তো, তারপরে মোটামুটি নাম করা কয়েকজন কবির কথা এখানে আনা হবে, ঠিক আছে। স্যার মূলত এখানে আসবে হোমার, দান্তে, মিল্টন। এরপর আসি, তারপর হচ্ছে দেখো এখানে বলছে শেলি রিকলস আর্লিয়ার গ্রেট পোয়েটস। দেখো বিশেষ করে হোমার, হু লাইকস কিডস অ্যাডোনাইস, সাফার্ড অ্যান্ড ডাইড বাট লেফট বিহাইন্ড অ্যান ইমর্টাল লিগেসি। দ্য ফিজিক্যাল ডেথ ডাথ নট এন্ড দেয়ার ইনফ্লুয়েন্স, কারণ কি তাদের স্পিরিট এখনো ইটারনালি কি এখনো লাইট দিয়ে যাচ্ছে, মানে তারা এখনো কবি হিসাবে তাদেরকে আমরা এখনো স্মরণ করছি, ঠিক আছে। এই কথাটা এখানে মেলে বোঝানো হচ্ছে। এরপর কি বলা হবে? মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স উইথ আনিউ, আবার নতুন করে কাঁদা, মানে তারা আগে কেঁদেছে, ব্যাপারটা এরকম, ঠিক? হ্যাঁ, আগে তারা কেঁদেছে, এখন তাদেরকে নতুন করে কাঁদতে বলছে। কারণ কি, কার জন্য কাঁদতে বলছে নতুন করে? অ্যাডোনিস। হ্যাঁ, অ্যাডোনিসের জন্য, তাই তো? তারপর নট অল টু দ্যাট ব্রাইট স্টেশন ডার টু ক্লাইম and happier they their happiness who knew, whose tapers yet burn through that night of time in which sons perished. Sun বলতে দেখো in which sons perished,
সান পেরিস্ট হয়ে গেছে, মানে কি বড় বড় যে সকল কবি এদেরকে সান বলা হচ্ছে নাকি, কিন্তু এখনো ট্যাপার জ্বলতেছে। ট্যাপার মানে কি বলতো স্যার বাতি, হ্যাঁ ওই যে মানে রাতের বেলায় সূর্য ডুবে যায় নাকি, সূর্য ডুবে যায় কিন্তু এখনো ওই কুপি বাতি জ্বলে। তা ওইরকম হয়তোবা হ্যাঁ যে হয়তোবা সেই ব্রাইট যারা ছিল, হ্যাঁ যারা হয়তো অনেক ওইরকম বড় মাপের কবি ছিল, তারা হয়তো এখন নাই। তাই বুঝে দেখো যে নট অল টু দ্যাট ব্রাইট স্টেশন ডার টু ক্লাইম, হয়তোবা আমরা এখন যারা বেঁচে আছি সবাই হয়তোবা আমরা এখন আর ওই কি ওই রকম মানে কি ব্রাইট স্টেশনে ক্লাইম করার মতো ডেয়ার মানে কি সাহস হয়তো আমাদের নেই, মানে বড় কবি হয়তো আর নেই, গ্রেট সোল হয়তো আর নেই, সব কবি হয়তো এরকম বড় হতে পারেনি যারা ওই ব্রাইট স্টেশনে পৌঁছেছে। হ্যাঁ, অ্যান্ড হ্যাপিয়ার দেয়ার হ্যাপিনেস হু নিউ, হ্যাঁ তাহলে যারা জানতো তারা কতখানি হ্যাপি ছিল তারা আসলে, কিন্তু তাদের হুজ ট্যাপার্স ইয়েট বার্ন, তাদের ট্যাপার এখনো জ্বলতেছে, মানে কি ওই ছোট ছোট কবি এখনো আমরা বেঁচে আছি যারা তাদের ওই লাইটগুলোকে এখনো জ্বালিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে হুজ ট্যাপার্স ইয়েট বার্ন থ্রু দ্যাট নাইট অফ টাইম ইন হুইচ সানস পেরিস্ট, মানে কি এখনকার যুগে আর সে বড় কবি নেই, মানে শেলি বলতে চাচ্ছেন বড় কবি আর নেই, সব শেষ হয়ে গেছে নাকি। এখন আমাদের মতো ছোট ছোট কবিরা এখনো এই রাতের বেলায় মানে কি এই অন্ধকার সময়ে এই অসময়ে যখন ভালো কোনো কবি আসছে না, তাহলে আমাদের সময়টা কি বলবো, শেলি যদি তাদের সময়টাকে বলে যে নাইট টাইম, তাহলে আমাদের সময়টা কি আধুনিক যুগে কবি আছে ভালো? এটা তো তাহলে একদম মানে কবরের অন্ধকার হয়ে যাবে নাকি, হ্যাঁ রাত ব্লক। হ্যাঁ, তারপর যে হুজ ট্যাপার্স ইয়েট বার্ন থ্রু দ্যাট নাইট অফ টাইম ইন হুইচ সানস পেরিস্ট, যে সূর্য ডুবে গেছে, সূর্য শেষ হয়ে গেছে, কিন্তু এখন ওই মানে কি বড় বড় কবিরা নাই, হয়তো তাদের ছোট ছোট কবিরা এখনো তাদের কি সান সেই লাইটের যে মানে ট্র্যাডিশন সেটা এখন ধরে রেখেছে। আদার্স সাবলাইম, হ্যাঁ বলো। স্যার আইডিয়াল ক্যারি করছে এখনো, হ্যাঁ আইডিয়ালটা এখনো তারা ধরে নিয়ে মানে ক্যারি করে নিয়ে যাচ্ছে। আদার্স মোর সাবলাইম, আরো হয়তো অনেকে আছে যারা আরো সাবলাইম, হ্যাঁ মানে কি আরো হয়তো অনেক বিলিয়ন থাকতে পারে। স্ট্রাক বাই দ্য এনভায়াস রথ অফ ম্যান অন গড, হয়তোবা তারা এত সাবলাইম এত গ্রেট যে হয়তোবা গড বা ম্যানেরা তাদেরকে এনভাইস করতেছে, মানে ঈর্ষা করতেছে, তাদেরকে হয়তো মেনে নিতে পারছে না। তারাও দেখো আদার্স মোর সাবলাইম স্ট্রাক বাই দ্য এনভায়াস রথ অফ ম্যান অ্যান্ড গড হ্যাভ সাঙ্ক, আরো হয়তো অনেক কবি ছিলেন, আরো হয়তো অনেক সেরা মানুষ ছিলেন, তারাও এভাবে কি মানুষ অথবা গডদের কিসে রথে রাগে, হ্যাঁ ঈর্ষায় বিদ্বেষে তারাও হয়তোবা শেষ হয়ে গেছে, অ্যান্ড এক্সটিংক্ট ইন দেয়ার রিফালজেন্ট প্রাইড, হ্যাঁ সরি প্রাইম মানে ইউথ, হ্যাঁ যে সময়ে তাদের মানে কি বলবো সবচেয়ে মানে কি বলবো পটেনশিয়াল টাইম ছিল, হ্যাঁ প্রমিজিং টাইম ছিল, সেই টাইমটা হয়তো এক্সটিংক্ট হয়ে গেছে। হ্যাঁ and some yet lived, অনেকে এক্সটিংক্ট হয়ে গেছে, এখনো হয়তোবা কেউ টিকে আছে। some yet lived treading the thorny road, কিন্তু যারা এখনো টিকে আছে বা বেঁচে আছে তাদের রাস্তা কেমন বলো, পাগল করতে করতে যাচ্ছে। হ্যাঁ এই যে থর্নি রোড মানে কি স্ট্রাগলিং, যে কবির অনেক মানে বড় কবিরা শেষ, এখনো ছোট ছোট কিছু কবি আছে, তার ভিতরে অনেকে গড এবং ম্যানের রথে তারা অলরেডি ওটা সাঙ্ক হয়ে গেছে, আর যারা টিকে আছে তারা এখনো খুব স্ট্রাগলিং করে থর্নি রোড দিয়ে চলছে। হুইচ লিডস থ্রু টয়েল অ্যান্ড হেট টু দেখো ফেম সিন ইন অ্যাওয়ার্ড, যে থর্নি রোড তাদেরকে নিয়ে যাচ্ছে কষ্টের মধ্য দিয়ে, ঘৃণার মধ্য দিয়ে খ্যাতির ওই হ্যাঁ খ্যাতির যে আকর্ষণীয় অ্যাওয়ার্ড হয়তো জায়গা বা বাসা বা অবস্থান, সেইখানে হয়তো বা ওই কবিদের ধীরে ধীরে আগিয়ে নিয়ে যাচ্ছে। কষ্ট করে হলেও কিছু কবি এখনো সে খ্যাতি ধরে রেখেছে এবং খ্যাতির চূড়ায় ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছে। কি কথা বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছে? জি স্যার। তাহলে কিভাবে কবি এগুলোকে বানিয়েছেন নাকি ওই সময়কার সোসাইটি অনেকটা হাইলাইট করছে। দেখো এখানে কিন্তু তিনি কবির কোনো নাম এনেছেন এই জায়গায়, কবি না স্যার কোনো নাম নিয়ে আসেননি, হ্যাঁ সান দিয়ে কল্পনা করেছেন, ট্যাপার্স দিয়ে বলেছেন, হ্যাঁ আবার ম্যান গডদের এনভায়েস দিয়ে তাদের যে আলো নিভে গেছে এটা বোঝাতে যাচ্ছে, থ্রনি রোড দিয়ে স্ট্রাগলিং, মানে এখানে কি প্রচুর পরিমাণে সিম্বলিক এবং মেটাফরিক্যাল মিনিং কিন্তু আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে কি হচ্ছে বাট নাও, তাহলে তারা তো গেছেই, ওই যে ট্যাপার্স যারা ছিল মানে আমাদের মতো ছোট ছোট কবি যারা আছে তাদের ভিতরে আবার দ্য ইয়ংগেস্ট ডিয়ারেস্ট ওয়ান, হ্যাঁ তার ভিতরে যে ছিল ইয়ংগেস্ট এবং ডিয়ারেস্ট ওয়ান
হ্যাজ পেরিস্ট, সেও তো গেছে গা, হ্যাঁ, এবং সে গেছে কখন? দ্য নার্সলিং অফ দ্য উইডোহুড, হ্যাঁ, মানে এখনো তুমি উইডো অবস্থায় আছো না কো? কি অবস্থা বলো? উইডোহুড মানে কি? স্বামী নাই নাকি? হ্যাঁ, উইডো বলতে কাদের বোঝানো হয়? বিধবাদের। হ্যাঁ, বিধবা নারীদের। Who grew like a pale flower by some sad maiden, cherished and fed with true love tears instead of dew. Most musical of mourners weep anew. হ্যাঁ, দেখো ইয়াগুলো একটু খেয়াল রাখবা, রাইম স্কিম গুলো একটু খেয়াল রাখবা। হ্যাঁ, যে কি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা স্টেঞ্জে কয়টা করে লাইন আছে বলো তো? কয়টা করে আছে? 1 2 3 4 5 6 7 8 9টা, 9 লাইন স্টেঞ্জে। এবং এর রাইম স্কিম কি? দেখো তো, পেরিস্ট, চেরিস্ট, গ্রু, ডু, নিউ, তাই তো? দেখো, গ্রিউ, ডিউ, নিউ, ব্লু, লাস্ট, ওয়েস্ট, আর হচ্ছে পাস্ট। তাহলে কেমন হচ্ছে? এ এ, তাই তো? দেখো এই জায়গায় একটু এখানে একটু খেয়াল করো। ডিকে, অ্যাওয়ে, ডেই, লেই, হ্যাঁ, ডিকে, অ্যাওয়ে, ডে, লেই, স্টিল, ফিল, ইল, আর ডেথ, ব্রেথ, সব একই ধরনের না? দেখো তো, মোর, ডোর, অ্যাপিস, ট্রেস, প্লেস, ডিফেস, অ, ল, ড্র। তাহলে কি হতে পারে এটা? আমরা যদি এটাকে এ ধরি, তাহলে এটাকে এ হবে নাকি? এ, এটাকে যদি বি ধরি, তাহলে এটা হবে কি? বি, এটা হবে কি? বি, এটা হবে কি? বি, তারপর কি? অ, এটা হবে কি তাহলে? সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি? সি। তাহলে রাইম স্কিম কি দাঁড়ালো? সবাই কি শুনতে পাচ্ছেন? এ বি বি সি বি সি সি, এ বি বি সি বি সি সি সি, তাই তো? এরকম কয়টা হলো? 1 2 জাস্ট একটা লাস্টে 9 লাইন যে 5 6 7 8 9, বেশি হয়ে গেছে। আচ্ছা, 9টা লাইন, হ্যাঁ 9টা 8টা লাইন। ক্ষেত্রে হবে আর 9টার ক্ষেত্রে ওটা সিঙ্গেল থাকবে। আচ্ছা, তো প্রত্যেকটা রাইম স্কিম কিন্তু এরকমই। হ্যাঁ, আচ্ছা, আমরা কোথায় গেছিলাম? এখানে। তারপরে দেখো, বাট নাও দ্য ইয়ংগেস্ট ডিয়ারেস্ট ওয়ান হ্যাজ পেরিস্ট, দ্য নার্সলিং অফ দাই উইডোহুড। নার্সলিংটাকে বোঝাচ্ছে। নার্সলিং মানে কি? এখানে কি এমন সেন্স আসতেছে যেখানে জন কিটস এখনো মানে নার্সের কোলেই রয়েছে? মানে নার্সলিং মানে হচ্ছে সে মোটামুটি এখনো পালন করছে নাকি? জি স্যার, মানে এখনো তার প্রাইমেট যেতে পারে না, জাস্ট মাত্র শুরু হয়েছে, একদমই ইয়াং। বাবা কি আসতেছে? নার্সলিং মিনিং ইনফ্যান্ট অর ইয়াং। দেখো, হ্যাঁ, অ্যানিমাল বিং নার্সড অর আ পারসন অর থিং আন্ডার, মানে এখনো ফস্টার চলতেছে, মানে সে নিজের এখনো যে মানে কিডসকে ছোট কবি হিসেবে দেখানো হচ্ছে, আর কবির উৎস হিসেবে তো ইউরেনিয়া সোর্স হিসাবে। তো কিডস শুধুমাত্র নার্সলিং অবস্থায় ছিল নাকি? সে এখনো পুরোপুরি খুব বড় কবি হতে পারেনি, মানে এখনো ম্যাচুরিটি পায়নি, তাই বলছে। হোমারের মতো, মিল্টনের মতো, ডান্টে এদের মতো হতে পারেনি। দ্য নার্সলিং অফ দ্য উইডোহুড হু গ্রু লাইক আ পেল ফ্লাওয়ার বাই সাম স্যাড মেইডেন চেরিস্ট। হ্যাঁ, হু গ্রু লাইক আ পেল ফ্লাওয়ার, ঠিক ওই রকম ফ্লাওয়ারের মতো। হ্যাঁ, যে ফ্লাওয়ারটা হয়তো একদম দুর্বল হয়ে গেছে, ঠিক আছে, তো এখন ওটাকে পানি দিয়ে হয়তো রেখে দেওয়া হয়েছে, সেটা আবার শক্তিশালী হয়ে উঠবে। তাই বলতে লাইক আ পেল ফ্লাওয়ার বাই সাম স্যাড মেইডেন চেরিস্ট, ঠিক আছে, চেরিস্ট করছে এই ফ্লাওয়ারটাকে। হয়তো প্রেমের নিবেদন হিসাবে হয়তো ফুলটা সে পেয়েছিল, সেই ফুলটা এখন সে একটা বোতলে পানি দিয়ে রেখে দিয়েছে। সেটা প্রতিদিন পানি দিয়ে যেমন করে যত্ন করে, তেমনিভাবে হয়তো আস্তে আস্তে, হ্যাঁ, লাইক আ পেল ফ্লাওয়ার বাই সাম স্যাড মেইডেন চেরিস্ট অ্যান্ড ফেড উইথ ট্রু লাভ টিয়ার্স। এবং সেটা কি করে? সে চোখের পানি দিয়ে ওই ফুলটাকে হয়তো সে কি করে চেরিশ করে রাখে, ইনস্টেড অফ ডিউ। হ্যাঁ, যে ডিউ না দিয়ে বা পানি না দিয়ে সে চোখের জলে, হ্যাঁ, ট্রু লাভ টিয়ার্স দিয়ে সে হয়তো ফুলটাকে যেমন করে সংরক্ষণ করে রাখে, তুমিও হয়তো বা সেরকম করে তোমার এই, হ্যাঁ, ডিয়ারেস্ট ওয়ানকে সংরক্ষণ করে রাখছিলা, কিন্তু সেটাও তো শেষ হয়ে গেল। হ্যাঁ, মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স উইফ আর ইউ। এই মোস্ট মিউজিক্যাল অফ মোর্নার্স বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো বারবার? পোয়েট্রি।
ইরেনিয়াকে, হ্যাঁ মানে মোর্নার্স তো আছেই, তার ভিতরে সবচেয়ে মিউজিক্যাল সে হচ্ছে কি দেখো মিউজিক্যাল অফ মোর্নার্স, বারবার কিন্তু ইরেনিয়াকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তাকে বলছে কাঁদেন, হ্যাঁ উইপ অন ইউ দ্য এক্সট্রিম হোপ, যাকে নিয়ে আপনি এত আশা করেছিলেন, হ্যাঁ দ্য লাভলিয়েস্ট অ্যান্ড দ্য লাস্ট, যে ছিল তোমার সবচেয়ে লাস্ট হোপ, হ্যাঁ লাভলিয়েস্ট হোপ, বুঝতে পেরেছো? সে হচ্ছে কি দাই এক্সট্রিম হোপ, দ্য লাভলিয়েস্ট অ্যান্ড দ্য লাস্ট হোপ, দ্য ব্লুম হুজ, যে শুধুমাত্র ফুটছিল, দেখো হ্যাঁ ফুলের ভিতরে সে শুধু ব্লুম করছিল, হুজ পেটালস নিভড বিফোর দ্য ব্লু, কিন্তু সেই ফুলটা ফুটে ওঠার আগেই মুকুলেই ঝরে গেল, হ্যাঁ হুজ পেটাল, পেটাল মানে কি বলো তো? পেটাল বলতে পাপড়ি, পাপড়ি বোঝায় না? হ্যাঁ সে পাপড়ি বাতাসে কি হয়ে গেছে, সম্পূর্ণ ফোটার আগেই হ্যাঁ ঝরে গেছে, হ্যাঁ হুজ পেটালস নিভড, নিভড মানে কি ঝরে যাওয়া, বিফোর দে ব্লু ডাইড অন দ্য প্রমিস অফ দ্য ফ্রুট, হ্যাঁ মানে হয়তো ফুল পড়ে গেলে ফল আসবে, কিন্তু এ যে সময় পড়ে গেছে, এই ফুলটা যে সময় ঝরে গেছে, এখান থেকে আর ফল হওয়ার কোনো সুযোগ নেই, বরং এটা ঝরে কি কি হয়ে গেল, দ্য ব্লুম ইজ ওয়েস্ট, সেটা নষ্ট হয়ে গেল, এখান থেকে কোনো ফল আসবে না। দ্য ব্রোকেন লিলিজ লাই, ঠিক লিলি ফুল যেমন ডাল ভেঙে গেলে বা তার ইয়াটা ভেঙে গেলে যেমন পড়ে থাকে, যেমন দ্য স্টর্ম ইজ ওভার পাস্ট, হ্যাঁ যে স্টর্ম চলে যাওয়ার পর এখনো হয়তো ফুলটা কি হয়ে আছে, ভেঙে পড়ে আছে, ঠিক আছে? তো এরকম ভাবে কিডসকে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? দ্য ব্রোকেন লিলি লাইজ, তাহলে কি কি বলা হলো তাকে? কখনো লিলি ফুল বলছে, হ্যাঁ ফ্লাওয়ার বলতেছে, ইত্যাদি ইত্যাদি বলে দেখো লাস্ট হোপ বলতেছে, এইভাবে তাকে পার্সনিফাই মানে প্রেইজ করা হয়েছে। আচ্ছা একটু আজানটা শেষ হয়ে যাক, হ্যাঁ তারপর শুরু করছি। ওকে সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা তো সবার পড়াশোনা কি হচ্ছে তো? জি স্যার চলতেছে। আচ্ছা ভেরি গুড। এবারের এই যে সামনে পরীক্ষা, তোমার তো অনেকে মনে ইমপ্রুভ দিবা নাকি? জি স্যার। জি স্যার। Here Shelley presents Adonais as Ironia's youngest, dearest child, comparing him to a fragile flower cut down too soon. His poetry, the fruit, was just beginning to ripen. শুধু পাকতে শুরু করেছিল, but death destroyed him before his full potential could be realized. এখানে যেটা বলা হচ্ছে না যে প্রমিস, died on the promise of the fruit, মানে ফ্রুট হবে, প্রমিস ছিল যে ভালো কিছু হতে পারে, কিন্তু সেটা দ্য ব্লুম ইজ ওয়েস্ট, কিন্তু সেই ফুলটা নষ্ট হয়ে গেল। দেখো এখানে কি জন কিটসের কথা একবার বলা হয়েছে, পেয়েছে এখনো না স্যার। আচ্ছা এবার বলছে দেখো, টু দ্যাট হাই ক্যাপিটাল হোয়ার কিংলি ডেথ কিপস হিজ পেল কোর্ট ইন বিউটি অ্যান্ড ডিকে। কোন ক্যাপিটাল বলো তো? মৃত্যুর জগৎ নাকি? হ্যাঁ যেখানে কিংলি ডেথ, যেখানে ডেথই হচ্ছে রাজা, কিপস হিজ পেল কোর্ট। দেখো মৃত্যুর যে কোর্ট, সে কোর্টটা কি আনন্দদায়ক হবে না নিরানন্দপূর্ণ হবে বলো তো? নিরানন্দপূর্ণ। হ্যাঁ তাই বলছে কিপস ইজ, যেখানে মৃত্যু তার কোর্ট পরিচালনা করে, হ্যাঁ রাজ্য পরিচালনা করে, কিসে? ইন বিউটি অ্যান্ড ডিকে, সেখানে সে আসলো। হি কেম, কে আসলো বলো? কিডস। হ্যাঁ কিডস আসলো সেই তার রাজ্যে, হ্যাঁ যেখানে রাজা হচ্ছে ডেথ, আর মারা যাওয়ার পর সবাই মৃত্যুর রাজ্যে আসবে। অ্যান্ড বট, এবং সেখানে এসে সে কিনলো, কি কিনলো? আ গ্রেভ অ্যামং দ্য ইটার্নাল। দেখো বট আ গ্রেভ, সে একটা গ্রেভ কিনলো, কি দিয়ে কিনলো? উইথ প্রাইস অফ পিওরেস্ট ব্রেথ। হ্যাঁ এই আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে কি তার প্রাইস, যে প্রাইসটা বের করে দিল, সেটা ছেড়ে দিল, সেটাকে সে বিক্রি করে দিল, দিয়ে মৃত্যুর কাছে এসে সে একটা গ্রেভ কিনলো, যেখানে সে ইটার্নালি থাকবে। বুঝতে পারছো কীভাবে কথাগুলো বলা হচ্ছে? তা বলছে কাম অ্যাওয়ে, আর কিছু করার নেই। হাইস্ট হোয়াইল দ্য ভল্ট অফ ব্লু ইটালিয়ান ডে ইজ ইয়েট হিজ ফিটিং শার্নেল রূপ। মানে কি? মানে যতক্ষণ না পর্যন্ত আমি বলছি তাড়াতাড়ি আসো, তাকে দেখো, কারণ সে যে অলরেডি একটা গ্রেভ কিনেছে,
সেই গ্রেভে তো তাকে খুব শীঘ্রই কি করা হবে বলো, তাকে তো ঢুকিয়ে সেখানে তো রেস্টিং প্লেসে তাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাই বলছে ইয়েট হিজ ফিটিং শার্নেল রূপ, মানে সেখানে সে যাওয়ার আগেই, হোয়াইল দ্য ভল্ট অফ ব্লু ইটালিয়ান ডে ইজ ইয়েট হিজ ফিটিং শার্নেল ব্লু, মানে শার্নেল রূপ এখনও ইটালিয়ান ডে, মানে সে মারা গেছিল কোথায় বলো তো? কিডস কোথায় মারা গেছিলেন জানা আছে? রোমে, হ্যাঁ দেখো, ইতালি। দেখো কিডস কোথায় মারা গেছিলেন? ইটালিতে, তাই তো? এবং ইটালিয়ান ডে আনতেছে কিন্তু এই জায়গায়, মানে এখনো কবরে তাকে দেওয়া হয়নি। ইটালিয়ান ডেটা হচ্ছে এখনো সেই ভল্ট, কবরের যেমন ভল্ট হয়, আকাশটা হচ্ছে তেমনই এখনো ভল্ট। বুঝতে পেরেছ? আমরা সবাই ওই আকাশের নিচে আছি। তাই বলছে যতক্ষণ পর্যন্ত, এবং কিডসের কবরটা কোথায় বলো? কিডসের গ্রেভ কোথায় জানা আছে? ইটালির এই যে নন ক্যাথলিক সেমিটারি, রোমের নন ক্যাথলিক সেমিটারি, যেখানে আরো আছে, শেলিরও কিন্তু ওখানেই আছে কবর। হ্যাঁ, প্রোটেস্ট্যান্ট সেমিটারি বলা হয়, নন ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, কারণ রোম তো হচ্ছে ক্যাথলিক রাজ্য, ইতালি একটা ক্যাথলিক, হ্যাঁ ক্যাথলিক দেশ। হ্যাঁ, তাই সেটাই বলা হচ্ছে যে তাহলে তাড়াতাড়ি আসো, যতক্ষণ পর্যন্ত কিডস আপাতত ওই ইটার্নাল গ্রেভে না গিয়ে থাকে, মানে তাকে এখনও ইটার্নাল গ্রেভে দেওয়া হয়নি, তার আগেই এখনও সে পৃথিবীতে আছে, আমাদের কাছেই আছে। তাহলে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি করো হ্যাস্ট, যতক্ষণ পর্যন্ত এই পুরো ইটালিয়ান ডেটা হয়ে যায় তার ফিটিং শার্নেল রূপ। শার্নেল রূপ বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? হোয়াট ইজ শার্নেল রূপ? কবরের রূপ হয় না বলো? আরে বাবা, কপি হয় না কেন? সমস্যাটা কোন জায়গায়? কি কথা বুঝতে পারছো সবাই? আছো তো লাইনে নাকি? না পরীক্ষা আছে সবার? জি স্যার। পরীক্ষা আছে কালকে পরীক্ষা আছে কারো? জি স্যার আছে, কালকে আছে। কালকে আছে, আচ্ছা। তারপরে দেখো, আ ভল্ট অর বিল্ডিং হোয়ার কপস অর বোনস আর ডিপোজিটেড, হ্যাঁ, যেখানে রাখা হয় সেটা হচ্ছে শার্নেল রূপে, যেরকম, হ্যাঁ, বিশেষ করে বড় বড় কবর হয় না অনেকের, যেমন আমাদের দেশেও আছে না, মাজার টাইপের আছে না? জি স্যার। কবরের উপরে বিশাল মাজার করা হয়েছে, এমন হয় না? হ্যাঁ, যেমন হচ্ছে শাহ বলখির মাজার ঘরে আছে, তারপর হচ্ছে ওই যে বায়েজিদ বোস্তামির আছে না, এই চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে আছে। তো এরকম যে সেই শার্নেল রূপটা এখনো হচ্ছে, এই ডেটাই হচ্ছে তার শার্নেল রূপ, মানে এখনো তাকে কবরের মধ্যে দেওয়া হয়নি। অতএব কবরে যাওয়ার আগেই তাকে দেখার জন্য তাড়াতাড়ি আসো। বলছে হোয়াইল স্টিল হি লাইজ অ্যাজ ইফ ইন ডিউ স্লিপ হিলে, সে যেহেতু এখনো শুয়ে আছে, মনে হচ্ছে যেন সে শান্ত ঘুমের ভিতরে আছে, ঠিক আছে তো? অ্যাওয়েক হিম নট, আর এসে তাকে জাগানোর দরকার নেই। শিওরলি হি টেক্স হিজ ফিল অফ ডিপ অ্যান্ড লিকুইড রেস্ট, নিশ্চিত সে এখন ঘুমাচ্ছে, শান্তিপূর্ণ ঘুম একটা দিচ্ছে। দেখো, ডিপ অ্যান্ড লিকুইড রেস্ট, যে রেস্ট আমরা পৃথিবীতে কখনো পাই না, কারণ আমরা ঘুমিয়ে গেলেও স্বপ্ন আমাদেরকে ডিস্টার্ব করে না? ঘুমিয়ে গেলে আমরা সবাই কি স্বপ্ন দেখি না? এমন কি হয় যে আমরা কখনো স্বপ্ন দেখি না বলো? আমরা জেগে থাকলেও কিন্তু কি, এই যেমন আমরা ভাবি তেমনি মরে গেলেও আমাদের ব্রেন কিন্তু কাজ করে। তাই আমরা সবসময় একদম এরকম ডিপ এবং লিকুইড রেস্ট নিতে পারি না, সব কিছু ভুলে আমরা রেস্ট নিতে পারি না, কিন্তু সে এখন নিচ্ছে। শিওরলি হি টেক্স হিজ ফিল, দেখো, অফ ডিপ অ্যান্ড লিকুইড রেস্ট, ফরগেট অফ অল ইল, সব খারাপ কিছু ভুলে গিয়ে সে এক শান্তিপূর্ণ, তাই তো, একটা আশ্রয় সে গ্রহণ করছে। কাকে বোঝানো হচ্ছে বলো? কে মানে কেটা ঘুমাচ্ছে? কিড স্যার। হ্যাঁ, বলছে ইন দিস স্ট্রেঞ্জার শেলি ইমাজিনস কিডস বেরিয়াল ইন রোম, ডেথ ইজ পিকচার্ড অ্যাজ মোনার্ক অ্যান্ড দ্য ইটালিয়ান স্কাই ইটসেলফ ফ্রম হিজ গ্র্যান্ড টম, এখন টম বলা হয়েছে ইটালিয়ান স্কাই। কিডস অ্যাপিয়ার নট অ্যাজ ওয়ান ডিস্ট্রয়েড বাট অ্যাজ ওয়ান পিসফুলি অ্যাজ লিভ বিয়ন্ড পেইন অ্যান্ড গ্রিফ, হ্যাঁ, যার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শুধু শান্তিপূর্ণভাবে সে যেন ঘুমাচ্ছে, এমনটা বলা হয়েছে। তাই বলছে হি উইল অ্যাওয়েক নো মোর, ও নেভার মোর, আর কখনো সে উঠবে না। হ্যাঁ, উইদিন দ্য টুয়াইলাইট চেম্বার স্প্রেড অ্যাপেস দ্য শ্যাডো অফ হোয়াইট ডেথ, কবরটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড অ্যাট দ্য ডোর ইনভিজিবল করাপশন ওয়েটস, দেখো, টু ট্রেস, এবং মৃত্যুর দরজায় ইনভিজিবল করাপশন দাঁড়িয়ে আছে। ইনভিজিবল করাপশনকে, যে আমাদের বডিটাকে
ধ্বংস করে ফেলবে। সে এখন ওই কবরের দরজায় দাঁড়িয়ে আছে অদৃশ্য অবস্থায়, ঠিক আছে তো? যে কি করবে, আমাদের সব কিছুকে ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে। হ্যাঁ, বলছে হিজ এক্সট্রিম ওয়ে টু হার ডিম ডুয়েলিং প্লেস। এই যে হার বলতে কার বোঝানো হচ্ছে? ওই যে করাপশন, তার ডুয়েলিং প্লেসে চলে যাবে। দ্য ইটার্নাল হাঙ্গার সিটস, আর তার ডুয়েলিং প্লেসে ইটার্নাল হাঙ্গার বসে আছে, আমরা যাওয়ার সাথে সাথে সব খেয়ে ফেলবে। বাট পিটি অ্যান্ড ও সুদ হার পেল রেজ, কিন্তু তারও কষ্ট যে দেখো, যে ইটার্নাল হাঙ্গার সেও যেন কিডসের প্রতি করুণা করতেছে, এই জন্য সেও তার রেজটাকে কিছুক্ষণের জন্য সুদ করে রেখেছে, শান্ত করে রেখেছে। হ্যাঁ, নর ডেয়ার সি ডিফেস, সে এসে সাহস করছে না যে তার এই খাবারটাকে বা তার এই বডিটাকে ডিফেস করে ফেলবে, নষ্ট করে ফেলবে। মানে এই ইটার্নাল হাঙ্গারও কী করছে বলো, মানে তার প্রতি দয়া দেখাচ্ছে। সো ফেয়ার আ প্রি, কারণ দেখো এই প্রিটা হচ্ছে ফেয়ার। প্রি মানে কি? শিকার বা খাবার। হাঙ্গারের খাবার হচ্ছে এই কিডসের বডি, কিন্তু সেই কিডস এত ফেয়ার যে এই হাঙ্গার নিজেও করুণা করতেছে, সেও তার ক্ষুধাকে কিছুক্ষণের জন্য দমিয়ে রেখেছে। হ্যাঁ, টিল ডার্কনেস অ্যান্ড দ্য ল অফ চেঞ্জ শ্যাল ওভার ইজ স্লিপ দ্য মর্টাল কার্টেন ড্র। যতক্ষণ তাহলে এই ক্ষুধা, ততক্ষণ পর্যন্ত তার মানে কি হাঙ্গার তার এই রেজটাকে, তার খাবারের যে আগ্রহটাকে, সেটাকে কিছুক্ষণের জন্য শান্ত করে রেখেছে, যতক্ষণ না পর্যন্ত ডার্কনেস অ্যান্ড দ্য ল অফ চেঞ্জ, যতক্ষণ না কবরের অন্ধকার। এবং ওই যে ল অফ চেঞ্জ কখন হয়? যখন পৌঁছতে শুরু করে, সেটাকে বলা হয় কি? ল অফ চেঞ্জ। হ্যাঁ, দ্য ল অফ চেঞ্জ শ্যাল ওভার ইজ স্লিপ দ্য মর্টাল কার্টেন ড্র, মানে যখন একটা পর্দা টেনে দিবে যে এখন চেঞ্জ শুরু হবে, তাহলে চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত হাঙ্গার মোটামুটি বসে আছে, বসে বসে তার পেটটাকে শান্ত করতেছে যে একটু ধীরে একটু ধীরে, এখনও সময় হয়নি খাওয়ার। মানে কি, তার বডিটাকে হয়তো কি করে ফেলবে একসময়, কবরে দেওয়ার পর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ডিকে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নাকি কীভাবে বলতেছে দেখতে পাচ্ছ কবি? জি স্যার, লাইন বাই লাইন এক্সপ্লেইন করছি। তাই বলছে দেখো, হ্যাঁ, ইন দিস ডেঞ্জার শেল এমফাসাইজ দ্য ইরিভার্সিবিলিটি অফ ডেথ, যে ডেথ থেকে আমরা আসতে পারবো না, তাই না? ডেথ থেকে আমাদের কোনো মুক্তি নাই। কিডস উইল নট রিটার্ন, ডেথ অ্যান্ড করাপশন আর ইনএভিটেবল ফোর্সেস, ইয়েট বিকজ অফ হিজ বিউটি অ্যান্ড পিউরিটি ইভেন ডিকে হেজিটেট, এই যে হাঙ্গার মানে ডিকে, হেজিটেট টু টাচ হিম ইমিডিয়েটলি, শোয়িং আ মিক্সচার অফ হরর, অ অ্যান্ড রেভারেন্স বিফোর মর্টালিটি। হ্যাঁ, তাই তারাও অপেক্ষা করতেছে। তাই বলছে ও উইফ ফর অ্যাডোনিস। আচ্ছা, এখানে একটু রাখলাম কারণ এখানে সেন্সটা একটু আলাদা, ঠিক আছে? এখান থেকে নতুন সেন্স শুরু হবে কিছুটা, এই পর্যন্ত রাখলাম। তোমরা একটু চেষ্টা করবা যদি সম্ভব হয়, এটা হচ্ছে 9 পর্যন্ত, তোমরা চেষ্টা করবা মোটামুটি 15 পর্যন্ত একটু পড়তে যদি পারো। হ্যাঁ, যদি পারো সময় দিয়ে, কারণ পড়া তো অন্যদিকে আরও আছে অনেকের। জি স্যার, প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, একটু পড়া আছে, অতএব যদি সম্ভব হয় এটাকে একটু নিবা। আর যেহেতু ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেল, পরীক্ষা যেভাবে ভাবছিলাম আমি যে হয় অক্টোবরের শেষে নভেম্বরে এরকম মাঝে মাঝে কিন্তু রুটিনটা এসে যেতে পারে, ঠিক আছে? কারণ ফার্স্ট ইয়ারের পরীক্ষা কত পর্যন্ত? অক্টোবর, সেপ্টেম্বরের 21 তারিখ। আচ্ছা, তাহলে ধরো অক্টোবরের মাঝামাঝি থেকেই হয় কিনা আমি শুধু সেই সন্দেহ আছি, বুঝতে পারছো? অতএব পড়ার গতিটা বাড়ায় দাও যতটুকু পারা যায়, একদম রাত দিন সমান করে ফেলো। ফর্ম পূরণে কি 2.5 মাস সময় দিবে না? ওটা হয়তোবা ওইরকম ভাবে হিসাব করার কিছু নাই, ঠিক আছে তো? ওইরকম ভাবে আসলে কোনো জায়গায় কোনো বলা নাই যে এতদিন সময় দিতে হবে। দেখা যাচ্ছে ডেটও দিয়ে দিতে পারে, আবার ফর্ম ফিল আপও চলতে পারে। দেখা যাচ্ছে পরীক্ষার 7 দিন আগ পর্যন্ত ফর্ম ফিল আপ চলতে পারে, ঠিক আছে? বাড়াতে বাড়াতে। স্যার, প্রিপারেশন ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলতেন, মানে ওইখানে কিভাবে পড়ান, শুধু মানে কোশ্চেন সলভ করান না কিভাবে, একটু শর্ট করে যদি বলতেন। তেমন কিছুই না, এটা জাস্ট আমি আর ওখানে পড়াই না, এখন ওখানে সপ্তাহভিত্তিক একটা স্টাডি প্ল্যান আছে, সেই স্টাডি প্ল্যান অনুসারে তোমাদের পড়া দেওয়া হয়। তোমাদের এই যে রেকর্ড ক্লাস আছে, কোশ্চেন আনসার দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বা 1 সপ্তাহের ভিতরে টপিক অনুসারে। তারপরে সপ্তাহ শেষে প্রতি শুক্রবারে একটা করে টেস্ট নেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যাতে এলোমেলো না হয়ে ধারাবাহিকভাবে তোমাদের পড়াটা একটু গুছিয়ে যাওয়া যায়। এই তাছাড়া তো পড়া তো এটা হলেই শেষ হয়ে যাবে আমাদের, তাই না? আর রিডিং স্কিলস একটু বাকি আছে, ওটুকু দিলেই তো পড়া শেষ হয়ে যাবে। এখন গুছিয়ে পড়ার জন্য এবং পরীক্ষা নেওয়ার জন্য এই ব্যাচটা, ঠিক আছে? স্যার, এখানে লিটারেচার একজন বলো। হ্যাঁ, লিটারেচার পড়াটা চেঞ্জ করে দেন।
কথা একজন বলো, একজন না বললে আমি দুইজন একসাথে বলতেছো। একজন বলো তো, হাত তোলো, কে কে বলবা কথা। স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে পড়াটা আছে সেটা চেঞ্জ করে দিতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো দেওয়া লাগবে, কারণ আমাদের সময় কি কত দূর, ওটা কি আগের ইয়া ছিল রোমান্টিক এজ। ও আচ্ছা, চেঞ্জ করা হয়নি এখনো? জি স্যার। এটা নিয়ে কথা বলা হয়েছিল তো না নাকি? স্যার। এটা কি আলোচনা হয়েছিল? না স্যার। না স্যার, আচ্ছা আমি শুধু ওই যে একটা কথা বলছিলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. ক্রোরেস কয়টা করে কবিতা লিখছিলেন, শুধু সেদিন বললাম ক্লাসে ওইটাই, তাছাড়া আলোচনা করা হয়নি। আচ্ছা, তো যদি সমস্যা থাকে তাহলে সেটা আমরা আগামী ক্লাসে একটু কথা বলে তারপর চেঞ্জ করে দিব, বা আমি এখনই চেঞ্জ করে দিই, আগামীকাল একটু মনে করাই দিব, ঠিক আছে তো? আচ্ছা স্যার। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে এখানে তো অ্যাডোনাইস হচ্ছে অ্যাডোনিসের রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে, তো আমরা জানি অ্যাডোনিসের মা ছিল হচ্ছে মীরা, তো এখানে হচ্ছে ইউরেনিয়াল হচ্ছে মানে নিউজ হচ্ছে ওটার সাথে মিলাতে যাবা না, ওটার সাথে মিলায় না, ও গল্পটা ভুলে যাও, ওর সাথে এর কোনো লিংক নাই, ঠিক আছে তো? আচ্ছা, ওর সাথে কোনো লিংক নাই, এখানে অন্যভাবে বিষয়টাকে নেওয়া হয়েছে, জাস্ট নামটা নেওয়া হয়েছে ওই দিক থেকে, ঠিক আছে? এবং দুটা সেন্স এখানে নেওয়া হয়েছে, একটা হচ্ছে ওখানে যেমন মা হিসাবে নয়, বরং অ্যাফ্রোডাইটি কি মা ছিল বলো? হ্যাঁ না না, মা তো ওর সাথে ইয়া করেনি, কিন্তু প্রিয় ব্যক্তিটা যে ল্যামেন্ট করেছে সেটার সাথে এখানে একটা লিংক লাগানো হয়েছে, ঠিক আছে? ওর সাথে এখানে কোনো মিলাবে না। আচ্ছা ঠিক আছে। আর এখানে ইউরেনিয়া যেহেতু সোর্স অফ পোয়েট্রি, সেই হিসাবে কিটসের মা হিসাবে ধরানো হচ্ছে, কারণ কিটস একজন কবি ছিলেন, সেখান থেকে তিনি সোর্স নিয়েছেন, ঠিক আছে তো? ইন্সপিরেশন নিয়েছেন, একদম মা হিসাবে তো না। যত ধরনের কবি আছে সব ধরনের কবিরই ইউরেনিয়া। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। তো পড়তে থাকো সবাই ভালো করে, আর সময় দিয়ে পড়ো, হ্যাঁ? ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত পড়বা তত ভালো হবে। ওকে।